আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের মুন্না ভাইয়া। আজকে তোমরা পূর্বে অ্যানাউন্সমেন্ট পেয়ে গিয়েছিলে যে আজকে রাত ঠিক 10টায় আমরা উচ্চতর গণিতের সরলরেখা অধ্যায় ক্লাসটি নিয়ে উপস্থিত হব। সো ক্লাসটি শুরু করতে করতে একটু লেট হয়ে গেল, সো দুঃখিত। সো সবাই একটু দ্রুত লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাও এবং যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে ভাইয়াকে জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমরা ইনশাল্লাহ খুব ধামাকা একটা ক্লাস নিব এবং তোমাদেরকে উপহার দেওয়ার ট্রাই করব। সরলরেখা অধ্যায়টা এমন একটা অধ্যায়, তুমি এইখান থেকে প্রশ্ন পাবাই, ঠিক আছে? একদম রুট লেভেলের পদার্থ, আমাদের হচ্ছে উচ্চতর গণিতের প্রথম পত্র থেকে আমরা আজকের এই ক্লাসটা সাজিয়েছি। প্রত্যেকটা তুমি প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমার যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথাও ধরো, আলটিমেটলি এইখান থেকে কিন্তু একটা বা দুইটা প্রশ্ন থাকবেই। প্রত্যেকটা তুমি যদি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলান দেখো, তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলান, বিগত বছরের প্রশ্নগুলান দেখো, দেখবা যে সরলরেখা একদম কমন একটা চ্যাপ্টার যেখান থেকে প্রত্যেক বছর পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। তো সবাই আমরা একটু দ্রুত লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাব এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু তোমরা কষ্ট করে জানিয়ে দিবে যে ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে কিনা। সো আমরা খুব দ্রুতই আমাদের কাঙ্ক্ষিত লাইভ ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। সো এই তো আমরা আস্তে আস্তে চলে আসতেছি। সো সবাই একটু, যারা উপস্থিত হয়ে গিয়েছেন তারা একটু কষ্ট করে আপনাদের সকল বন্ধুদের একটু মেনশন করে দেন। আজকে খুবই সুন্দর একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। সরলরেখার যেই টপিকগুলান থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে সেই টপিকগুলা একদম সুন্দর মতো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য যতটুকু লাগবে সবকিছু আজকের ক্লাসে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ওকে, সো তোমরা এই উচ্চতর গণিত নিয়ে কিন্তু অনেকেই অনেক একটু প্যারায় থাকো যে ভাই আমার তো সূত্র মনে থাকে, সবই ঠিক আছে, কিন্তু আমি না টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারি না। আমার এই উচ্চতর গণিতই সব থেকে বেশি প্যারা দেয়। আর আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এটা মানি, তোমাদের এই কথাটা মানি যে ভাইয়া তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে হচ্ছে বায়োলজি, এই কয়েকটা চ্যাপ্টারে আলটিমেটলি অধ্যায় আমাদের হচ্ছে সাবজেক্টের সব থেকে বেশি আমাদের ঝামেলা লাগবে হচ্ছে এই যে ম্যাথে। কারণ ম্যাথে আলটিমেটলি থিওরি টাইপ কোনো প্রশ্ন থাকে না ভাইয়া, সবগুলাই ম্যাথমেটিক্যাল টাইপ প্রশ্ন থাকে। কিছু ক্যালকুলেশন বড় বড় থাকে, কিছু ক্যালকুলেশন ছোট ছোট থাকে, কিন্তু এখানে কোনো থিওরি টাইপের অস্তিত্ব নাই। তো এখানে টাইম একটু বেশি লাগবে, এটা স্বাভাবিক। তো এখন এই বড় ম্যাথ বা আলটিমেটলি ম্যাথগুলো আমরা কিভাবে অ্যাপ্রোচ করলে আমরা টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে আমরা সকল প্রশ্নের উত্তর করতে পারবো, এটাই কিন্তু এই এডমিশন টেস্টের সব থেকে বড় লক্ষ্য, ঠিক আছে? তোমাকে শুধু হার্ড ওয়ার্ক করলেই চলবে না, তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। অর্থাৎ তোমার একটা প্রশ্ন তুমি বেসিক নির্ভরভাবে সমাধান করলা, দেখলা যে আলটিমেটলি কি তোমার হচ্ছে 1 মিনিট সময় লেগে যাচ্ছে। তো তোমাকে বেসিক তো কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, বেসিক এর কোনো বিকল্প নাই। তো বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখার পাশাপাশি তোমাকে টিপস অ্যান্ড ট্রিক্সও জানতে হবে যে ভাই এই ম্যাথটা অন্য কোনো ভাবে অ্যাপ্রোচ করলে কি আমাদের হচ্ছে 30 সেকেন্ডে আনা যায় কিনা, 40 সেকেন্ডে আনা যায় কিনা, 20 সেকেন্ডে আনা যায় কিনা, এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, সো আমরা এই ক্লাসগুলোতে তোমাদের এই যে ধারাবাহিকভাবে ফ্রি ক্লাস প্রতিদিন চলতেছে, আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে টাইম বেঁধে দেওয়া থাকবে যে ভাই 1 ঘন্টা সময়ের মধ্যে তোমাকে শেষ করতে হবে, ওই 1 ঘন্টা সময়ের মধ্যে টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে তুমি কিভাবে 100% অ্যান্সার করে তোমার সর্বোচ্চ সংখ্যক মার্ক ক্যারি করতে পারবা, তার কিন্তু খুব সুন্দরভাবে বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করে দেওয়ার পাশাপাশি তোমাকে সেইটার একদম শর্টকাট টিপস এন্ড ট্রিক্স গুলো সুন্দর মতো ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করতেছি আমরা। সো প্রতিদিন কিন্তু তোমরা রেগুলার ক্লাস করলে ইনশাল্লাহ এই আমাদের হচ্ছে যে শর্টকাট ট্রিক্স গুলান আছে খুব সুন্দর মতো আয়ত্ত করতে পারবা। এবং এই ট্রিক্স গুলান শেখার পরে কি করতে হবে, অবশ্যই অবশ্যই কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ বাসায় প্র্যাকটিস করতে হবে। যখন আমি তোমাকে শিখাবো তখন তোমার মনে হবে আরে দোস্ত এটা তো আমি আগে জানতাম না, এত দ্রুত হয়। কিন্তু এই জিনিসটা তোমার দেখতে যেমন ভালো লাগতেছে, তুমি যদি এটা প্র্যাকটিস না করো ভাইয়া, দেখবে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর ভুলে যাবা। তো এই জন্য আমাদের এই ক্লাসগুলোর পাশাপাশি তোমরা কি করবা, যখনই তোমরা নতুন কিছু শিখতে পারবা তখনই তোমরা নোট ডাউন করে রাখবা এবং তার পাশাপাশি তোমরা কিন্তু প্রতিদিন একটু করে মানে রিভিশন দিবা, প্র্যাকটিস করবা, বিভিন্ন প্রশ্ন সমাধান করবা, না হলে কিন্তু ভুলে যাবা। যতই শিখবা আলটিমেটলি প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবা। সো শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা দিতে হবে বেশি বেশি করে, প্র্যাকটিস করতে হবে, বাসায় বাসায় একটু পড়তে হবে। টিচার আলটিমেটলি কি তোমাকে, আমরা হচ্ছে তোমাদের একটা পথ প্রদর্শক হিসেবে কাজ করবো যে ভাই এই পথে গেলে তুমি সাকসেস পাবা। এখন এই পথে যাইতে যে কষ্টটা করতে হবে এটা কি তোমার টিচার করে দিবে না, আমরা বলে দিব যে ভাই এই পথে গেলে তোমার কষ্ট কম হবে, এই পথে গেলে তোমার কষ্ট বেশি হবে, এই পথে গেলে তুমি খুব সুন্দরভাবেই তোমার যে লক্ষ্য তুমি সেটা অ্যাচিভ করতে পারবা, বাট সেই কষ্টটা তোমাকে নিজেকেই করতে হবে। তো আমরা তোমার পথ প্রদর্শক হিসেবে কাজ করব যে ভাইয়া এই জিনিসটা এভাবে করো, এই জিনিসটা এভাবে পড়ো, ঠিক আছে? তো তোমাদেরকে কি করতে হবে, আমরা যে জিনিসগুলো শিখাচ্ছি এই শেখানোর পরে তোমাদেরকে অবশ্যই অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা দিতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা তত তুমি বুঝতে পারবা যে ভাইয়া তোমার কোন কোন জায়গায় ভুল হচ্ছে,
ঠিক আছে? বাসায় যখন প্র্যাকটিস করবা দেখবে যে 100% তুমি 10টা প্রশ্ন নিয়ে বসলা, 10টা প্রশ্ন 10টাই তুমি অ্যান্সার করতে পারবে না প্রাথমিক অবস্থায়। যে 2-3টা ভুল করতেছো সেটা তুমি ফাইন্ড আউট করো যে ভাই এটা কেন ভুল করলা বা কোন জায়গায় তোমার দুর্বলতা। মানুষ কিন্তু প্র্যাকটিস করলে বা পরীক্ষা দিলেই কিন্তু বুঝতে পারে যে আমার এই জায়গায় দুর্বলতা আছে বা এই জায়গাগুলোর কনসেপ্ট আমি বারবার ভুলে যাচ্ছি। সো এই জন্য ভাইয়াদের রিকোয়েস্ট করতেছি, আমাদের ফ্রি ক্লাসগুলো তো চলতেছে, তার পাশাপাশি আমরা যে ক্লাসে শিখাচ্ছি তোমাদেরকে, এই যে শেখানোটা এটা তুমি বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা, প্রশ্ন সমাধান করবা বেশি বেশি করে, যাতে করে দেখবা যে ভাই আমরা যে শিখলাম বা আমরা যে তোমাদেরকে শিখাইলাম, তুমি যে শিখলা এটা তোমার তুমি অ্যাপ্লাই করতে পারতেছো কিনা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। ঠিক আছে? সো চলো আমরা তাহলে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করব। অনেক কথাবার্তা বললাম। আজকে মূলত আমরা কি ভাইয়া, উচ্চতর গণিতের সরল রেখা অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এই সরল রেখা অধ্যায়টা নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে? সো চলেন তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। সো আমাদের উদ্দেশ্যে যে প্রথম প্রশ্নটা দেওয়া আছে, প্রথম প্রশ্নটা একদম বেসিক একটা প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন, বাট এইখান থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে। কিন্তু তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা, দেখবে যে এখান থেকে প্রশ্ন আসে। সো সেই টপিকটা কি ভাইয়া? পোলার এবং কার্তেশীয়। সো আমরা একটু প্রশ্নটা আগে পড়ি। তো দেখো, কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক যদি আমাদের -1√3 হয়, তাহলে পোলার স্থানাঙ্ক কত? এখন কথা হচ্ছে যে ভাই পোলার স্থানাঙ্ক কি, কার্তেশীয় স্থানাঙ্ক কি, এই বেসিকটা চলেন একটু ক্লিয়ার করি যে ভাইয়া পোলার কি আর কার্তেশীয় কি। সো আমরা একদম তোমাকে ধরে ধরে জিনিসগুলো বুঝাই দিব, একদম বেসিক থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রসেসের জন্য যতটুকু লাগবে ইনশাল্লাহ ভাইয়ারা ক্লাসে খুব সুন্দরভাবে দেখাই দিব। তোমার কাজ লক্ষ্মী বাচ্চার মতো জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসগুলো করা। ওকে? সো আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় স্থানাঙ্ক দুই ধরনের পাবো। একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, কি ভাইয়া? একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, আর একটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক। আর একটা কি ভাইয়া? কার্তেশীয় স্থানাঙ্ক। সো দেখেন একদম জিস্ট পয়েন্ট, আমি যা যা বলবো ইনশাল্লাহ মনোযোগ দিলে আলটিমেটলি এখান থেকেই তুমি কমন পাবা। দেখো, প্রশ্ন তো হুবহু কমন চলে আসতে পারে, আবার নাও আসতে পারে, বাট আমি যদি কনসেপ্ট যখন শিখাবো তোমাদেরকে, কনসেপ্টটা তোমরা যদি খুব সুন্দর মতো খেয়াল করো, দেখবা যে এই প্রশ্ন হুবহু না আসলেও কি কি অ্যাঙ্গেলে আসতে পারে, কি কি জিনিস আসতে পারে, সবকিছুই কিন্তু তোমাদেরকে আমি প্রত্যেকটা ক্লাসে বেসিক গুলান কনসেপ্ট গুলান ক্লিয়ার করে দিই। সো অবশ্যই খুব সুন্দর মতো খেয়াল রাখবা এই বিষয়গুলো। ঠিক আছে? তো দেখেন, আমাদের পোলার এবং কার্তেশীয়র মধ্যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থাকে আর থিটা দ্বারা প্রকাশ করা হয়। এবং কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে আমাদের কি ভাইয়া? এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। সো পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যে আমরা ভুজ অংশ, দেখো প্রথমে যেটা থাকে সেটাকে আমরা কি বলি? ভুজ বলি, আর পরে যেটা থাকে সেটাকে আমরা কোটি বলি। ঠিক আছে? কোটি বলি। আচ্ছা, এখন আমাদের ভুজ অবস্থায় যে আরটা আছে, এই আর এর সূত্রটা কি আসলে? এই আরটা মূলত কি? আর এর একটা সূত্র তোমাকে মনে রাখতে হবে যে ভাই আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে? এখন থিটা নির্ণয়ের সূত্রটা কি ভাইয়া? থিটা নির্ণয়ের সূত্র হচ্ছে যে ভাইয়া tan ইনভার্স মড y বাই x। দেখেন এখানে কিন্তু খেয়াল রাখবেন যে ভাইয়া মডুলাস, সো এখানে যদি x আর y অর্থাৎ ভুজ আর কোটি যদি নেগেটিভও হয় তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু তো আমার কি আছে ভাই? আমাদের মডুলাস আছে, মডুলাস কিন্তু নেগেটিভ খেয়ে ফেলে, মাইনাসটা খেয়ে ফেলবে। মডুলাস কি করবে? নেগেটিভ খেয়ে ফেলবে বা মাইনাস খেয়ে ফেলবে। তার মানে দেখেন আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা আর নির্ণয়ের সূত্র এবং থিটা নির্ণয়ের সূত্র শিখে ফেললাম। এখন কথা হচ্ছে যে ভাই এই থিটা নির্ণয় কি আলটিমেটলি এই সূত্রটা কি ফিক্সড? না, এই সূত্রটা একদম বেসিক একটা সূত্র। এখন আমরা কোঅর্ডিনেট বা চতুর্ভাগ কয়টা জানি? চতুর্ভাগ কিন্তু আমাদের মোটে কয়টা আছে? 4টা আছে। চতুর্ভাগ কয়টা আছে ভাইয়া? মোটে 4টা আছে। এখন 4টা চতুর্ভাগের জন্য এই থিটাটার 4 রকম সূত্র আছে। সেটা কি ভাইয়া? চলো একটু খেয়াল করি আমরা যে ভাইয়া এটাকে আমরা কি বলি? অল পজিটিভের ঘর। এটাকে আমরা কি বলি ভাইয়া? অল পজিটিভের ঘর। তারপরে দেখেন এটাকে আমরা কি বলি ভাই? মাইনাস প্লাস। এটাকে আমরা বলি মাইনাস প্লাস। তাহলে দেখো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের একদম মাইনাস মাইনাস তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস চতুর্ভাগ। সো এটাকে আমরা কি বলি ভাইয়া? প্রথম চতুর্ভাগ। এটাকে আমরা বলি দ্বিতীয় চতুর্ভাগ। এটাকে আমরা বলি ভাইয়া তৃতীয় চতুর্ভাগ। আর এটাকে আমরা বলি চতুর্থ চতুর্ভাগ। সো দেখেন আমাদের চিহ্ন একটু খেয়াল করেন ভাইয়া, আগে বেসিক কনসেপ্টটা সুন্দর মতো ক্লিয়ার করে দিই। দেখো চিহ্ন দেখে তোমাকে কিন্তু বুঝতে হবে যে ভাইয়া কোন চতুর্ভাগে স্থানাঙ্ক বলছে। সো যদি প্লাস প্লাস থাকে, অর্থাৎ ধরো আমি 1 2 বললাম, 1 2 কে তোমার হচ্ছে কার্তেশীয়তে নিয়ে যাইতে, তাহলে দেখো 1 2 বেলায় কি ভাই? 1 2 1 পজিটিভ, 2 ও পজিটিভ, তার মানে অল পজিটিভ আছে, তার মানে প্রথম চতুর্ভাগ। এখন প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে সূত্রটা কি শিখলাম ভাইয়া? প্রথম চতুর্ভাগের সূত্রটা হচ্ছে থিটা ইকুয়াল টু tan ইনভার্স মডুলাস y বাই x।
থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। এখন দ্বিতীয় চতুর্ভাগের বেলায় ধরো আমি দ্বিতীয় চতুর্ভাগ একটা উদাহরণ দেই। দ্বিতীয় চতুর্ভাগের বললাম আমি -2√3 আর এখানে কি উদাহরণ দিয়েছিলাম যে ভাইয়া 1 2। তাহলে দেখেন এইখানে আমাদের কি প্রথমটা নেগেটিভ পরেরটা পজিটিভ, প্রথমটা নেগেটিভ পরেরটা পজিটিভ, তার মানে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ যদি থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে ভাইয়া দ্বিতীয় চতুর্ভাগ। এখন দ্বিতীয় চতুর্ভাগের বেলায় কি থিটাটা একই থাকবে? না, থিটাটা চেঞ্জ হয়ে যাবে। থিটাটা কি হবে? থিটাটা হবে যে ভাইয়া আমাদের পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। তারপরে দেখেন তৃতীয় চতুর্ভাগের বেলায় ধরো আমি তোমাকে বললাম যে ভাইয়া আমাদের হচ্ছে -1 - √3। তাহলে দেখো তো এটা কি ভাইয়া? নেগেটিভ নেগেটিভ না? সো তোমাকে স্থানাঙ্ক দেখেই কিন্তু বুঝতে হবে এটা কোন চতুর্ভাগ। সো স্থানাঙ্ক দেখে তোমাকে সূত্র সিলেকশন করতে হবে। এখন তৃতীয় চতুর্ভাগের বেলায় দেখেন আলটিমেটলি আমাদের কি ভাই, এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি এতটুকু, আর এই পুরাটাই হচ্ছে 180 ডিগ্রি। তো দ্বিতীয় চতুর্ভাগের বেলায় আমরা কি করছি? পাই মাইনাস করে দিয়েছি। কেন? কারণ 180 ডিগ্রির চেয়ে কম। বাট তৃতীয় চতুর্ভাগের বেলায় দেখো 180 ডিগ্রির চেয়ে বেশি। তার মানে আমাদের সূত্রটা হবে পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, থিটা নির্ণয়ের সূত্রটা। এখন চতুর্থ চতুর্ভাগের বেলায় প্লাস মাইনাস। তাহলে দেখেন আমি যদি বলতাম যে ভাই 1 - √3 তাহলে এটা দেখে আমরা বুঝতেছি কি ভাই? চতুর্থ চতুর্ভাগ। এখন চতুর্থ চতুর্ভাগের বেলায় আমাদের সূত্রটা কি ভাইয়া? চতুর্থ চতুর্ভাগের বেলায় দেখো এই পুরাটাই কত ভাইয়া? 2 পাই না? তাহলে 2 পাই থেকে একটু কম হবে। তাহলে চতুর্থ চতুর্ভাগের বেলায় আমরা থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো? 2 পাই মাইনাস আমাদের হচ্ছে ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স। তাহলে দেখেন আমরা চারটা চতুর্ভাগের জন্য আমরা কি করলাম ভাইয়া? চারটা চতুর্ভাগের জন্য 4 রকম সূত্র পাইছি। এখন এখানে সব থেকে লক্ষণীয় বিষয় হচ্ছে, দেখো আমি তোমাদেরকে একটু নোট করে দেই। সেই নোটটা কি ভাইয়া? তোমাকে স্থানাঙ্ক দেখে বুঝতে হবে কোন সূত্র ফেলাবো। কি ভাইয়া? স্থানাঙ্ক দেখে বুঝতে হবে। স্থানাঙ্ক দেখে বুঝতে হবে কোন সূত্র অ্যাপ্লাই করব। স্থানাঙ্ক দেখে বুঝতে হবে যে ভাইয়া আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে? তো দেখেন আমরা প্রথম চতুর্ভাগের বেলায় একরকম সূত্র আসতেছে, দ্বিতীয় চতুর্ভাগের বেলায় একরকম, তৃতীয় চতুর্ভাগে একরকম, চতুর্থ চতুর্ভাগের বেলায় একরকম। তো দেখো এটাকে সহজে মনে রাখার জন্য আমরা কি মনে রাখতে পারবো? দেখেন প্রথম চতুর্ভাগে তো থিটাই থাকবে, দ্বিতীয় চতুর্ভাগের বেলায় কি হবে ভাই? পাই মাইনাস থিটা। তৃতীয় চতুর্ভাগের বেলায় কি হবে? পাই প্লাস থিটা। আবার চতুর্থ চতুর্ভাগের বেলায় কি হবে? 2 পাই মাইনাস থিটা। এখন থিটা মানে কি? থিটা মানে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা তো আমরা সবাই জানি। তো তোমরা এই যে এরকম ছোট ফরমেশনও মনে রাখতে পারবা। এরকম ছোট ফরমেশনেও মনে রাখতে পারবা। ওকে? সো দেখেন আমরা কিন্তু পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় একদম কত রকম ভাবে ঘুরাই পেঁচায় আসতে পারে, কি কি বেসিক কনসেপ্ট আমাদের জানতে হবে, আমরা কিন্তু A to Z সবকিছু শিখে ফেললাম। একটু বলেন তো দেখি কমেন্ট সেকশনে যে ভাইয়া আমরা এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থা সবাই বুঝছি কিনা, সবার 100% ক্লিয়ার কিনা ভাইয়া একটু বলো তো দেখি। পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা একটু বলেন। সবার ক্লিয়ার কিনা যে ভাইয়া পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা আমরা সবাই 100% ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? তাহলে আমরা পরবর্তীতে কার্তেশীয় স্থানাঙ্ক চলে যাব। পরবর্তীতে কি করব? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। পলি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সো এখন একটু আমাকে বলেন যে ভাইয়া পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা কি সবার ক্লিয়ার? পোলার স্থানাঙ্ক ব্যবস্থা সবার ক্লিয়ার কিনা? দেখেন পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আমাদেরকে আর থিটাতে করতে হবে, নিয়ে যেতে হবে। আর এর সূত্র তো একদম ফিক্সড, আর ইকুয়াল টু √x² + y²। থিটা নির্ণয়ের সূত্র হচ্ছে ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। বাট এখানে চারটা চতুর্ভাগ আছে, চারটা চতুর্ভাগের জন্য থিটা 4 রকম সূত্র প্রদান করবে। সো আমরা চারটা চতুর্ভাগের জন্য একদম 4 ধরনের সূত্র খুব সুন্দরভাবে কিন্তু দেখে ফেলছি। ওকে? চারটা চতুর্ভাগের জন্য খুব সুন্দরভাবে 4 রকম সূত্র দেখে ফেললাম। এখন আসো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা যাবে। সো আমাদের এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা একটু দেখেন। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এই এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? এক্স ইকুয়াল টু আমাদের সূত্র হচ্ছে আর কস থিটা। এক্স ইকুয়াল টু কি সূত্র হবে ভাইয়া? আর কস থিটা। এক্স ইকুয়াল টু কি সূত্র হবে আমাদের? আর কস থিটা। আবার ওয়াই ইকুয়াল টু কি সূত্র হবে? ওয়াই ইকুয়াল টু হবে আর সাইন থিটা। এখন এটা মনে রাখবেন কিভাবে? দেখেন ভেক্টর অধ্যায়ে সবসময় আমরা দুইটা উপাংশ পাই। ফিজিক্সে একটু দেখো, তোমাদেরকে একটু হিন্টস দেই তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ভেক্টর অধ্যায়ে আমাদের উপাংশ কয় ধরনের পাওয়া যায়? 2 ধরনের। একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। সো আনুভূমিক উপাংশের বেলায় আমরা সচরাচর আমরা কি কস থিটা ধরে নিই, যেটাকে আমাদের একদম হরিজন্টাল আলটিমেটলি। আর উলম্ব উপাংশের বেলায় সাইন থিটা ধরে নেই। সো এক্স
নর্মালি আমরা আমাদের আনুভূমিক উপাংশের বেলায় ইউজ করি, আর ওয়াই কি করি, আমাদের উলম্ব উপাংশের সময় ব্যবহার করি। তো দেখেন বিষয়টা হচ্ছে এরকম যে ভাই এইখানে আমাদের এটাকে এক্স, এটাকে ওয়াই, তার মানে এটা হচ্ছে আমাদের আনুভূমিক উপাংশ, এটাকে আমরা ধরে নেই আনুভূমিক, 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 আর এটাকে আমরা ধরে নেই উলম্ব। সো তোমরা কিন্তু সবসময় কি করো যে আনুভূমিক উপাংশের বেলায় cos থিটা ইউজ করো, আর হচ্ছে উলম্ব উপাংশের বেলায় sin থিটা ইউজ করো নরমালি। বাট এটা কিন্তু একদম 100% অ্যাপ্রোপ্রিয়েট না। নরমালি যার সাথে থিটা থাকে তার সাথেই cos থিটা হয়। এখন উলম্ব অবস্থায়ও হচ্ছে cos থিটা হয়, সেগুলো আমরা ভেক্টর ক্লাসে দেখবো, ঠিক আছে? আমরা যখন ভেক্টর অধ্যায়ে তোমাদেরকে ক্লাস নিব তখন খুব সুন্দর মতো দেখাই দিব, ঠিক আছে? আপাতত আমরা যেটা নরমালি ধরি যে ভাই আনুভূমিক থাকলে আমরা cos থিটা ইউজ করি, আর উলম্ব থাকলে আমরা sin থিটা ইউজ করি। ঠিক একইভাবে দেখেন এইভাবেও আমরা মনে রাখতে পারবো যে ভাই এক্স কে কার সঙ্গে তুলনা করবো, আনুভূমিকের সাথে, তাহলে cos থিটা, আর ওয়াই কে উলম্বের সাথে sin থিটা। সো এই দেখেন কয়টা সূত্র ভাই, এইখানে দুইটা সূত্র, কার্তেশীয় আর কোনো সূত্র নাই। এই আর বের করার আলটিমেটলি তো আমরা সবাই জানি আর ইকুয়াল টু কি লেখা যায়, আর ইকুয়াল টু একটু আগে শিখছি যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই সূত্র। সো দেখেন কার্তেশীয়র এইটা সূত্র ব্যতীত আর কোনো সূত্র নাই, কার্তেশীয়র ভাইয়া আর কোনো সূত্র নাই। সো কার্তেশীয়র এই দুইটাই সূত্র, আর এইখানে একটা সূত্র আর এর, এই আর এর সূত্রটা আমরা শিখছি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়। সো আমাদের কার্তেশীয় এবং পোলার একদম এ টু জেড কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখে ফেললাম। কার্তেশীয় এবং পোলার আমরা কি ভাইয়া এ টু জেড কিন্তু খুব সুন্দরভাবে দেখে ফেললাম। ওকে, তো চলো এখন আমরা একটু প্রশ্নতে যাব। এখন আমরা যে বেসিক কনসেপ্টগুলো শিখলাম, দেখি একটু প্রশ্ন সমাধান করতে পারি কিনা। সো দেখেন এখানে কি বলছিল, এখানে আমাদের পরীক্ষার প্রশ্নটা কি বলছিল একটু দেখার ট্রাই করি। দেখো কোন বিন্দুর কার্তেশীয়, ভাই কার্তেশীয় মানে কি একটু আগে তোমাদেরকে শিখাইছি। কার্তেশীয় মানে এক্স আর ওয়াই। কার্তেশীয় মানে কি ভাই, এক্স আর ওয়াই। তার মানে এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে -1 √3, -1, √3 হলে বিন্দুটির পোলার স্থানাঙ্ক। পোলার মানে কি ভাই, পোলার মানে তোমাকে আর থিটাতে কনভার্ট করতে হবে। একটু আগেই তোমাকে বেসিক কনসেপ্ট গুলো খুব সুন্দরভাবে দেখাই দিয়েছি। তাহলে দেখো কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক হতে আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় করতে বলছে। তার মানে কি কার্তেশীয় মানে এক্স ওয়াই কে হটাই ফেলতে হবে, আলটিমেটলি আমাকে আর থিটাতে নিয়ে যেতে হবে। সো এখন সবার আগে আমাকে জানতে হবে যে ভাই এইটা জন্য থিটার কোন সূত্র হবে, অর্থাৎ এটা কোন চতুর্ভাগ, এইটা আগে তোমাকে সিলেকশন করতে হবে। কোন চতুর্ভাগ, এটা আগে তোমাকে সিলেকশন করতে হবে ভাইয়া। এটা কোন চতুর্ভাগ, সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে জানান দেখি যে ভাইয়া এটা কোন চতুর্ভাগ, আপনারা পারেন কিনা একটু দেখি। একটু আমাকে বলেন যে ভাইয়া এটা কোন চতুর্ভাগ, এটা কোন চতুর্ভাগের মধ্যে পড়তেছে। মাইনাস প্লাস একটু আগেই তোমাদেরকে শিখাইছি। দেখো একটু আগেই তোমাদেরকে শিখাইছিলাম যে ভাইয়া প্লাস প্লাস প্রথম চতুর্ভাগ, মাইনাস প্লাস দ্বিতীয় চতুর্ভাগ, মাইনাস মাইনাস তৃতীয় চতুর্ভাগ, এবং প্লাস মাইনাস চতুর্থ চতুর্ভাগ। ওকে, প্লাস মাইনাস চতুর্থ চতুর্ভাগ। তাহলে দেখেন আমাদের মাইনাস প্লাস আছে, আমাদের কি আছে ভাই, মাইনাস প্লাস, আমাদের কি আছে মাইনাস প্লাস। তার মানে এটা কোন চতুর্ভাগ হবে, সবাই একটু কমেন্টে আমাকে জানান যে ভাইয়া মাইনাস প্লাস এটা কোন চতুর্ভাগ হবে, একটু দেখি। সবাই একটু কমেন্ট সেকশনে উত্তর করবেন। দেখেন ক্লাসে আপনারা যত কোঅপারেট করবেন, যত আলটিমেটলি তোমরা উত্তর করবা, যদি ভুল হয় তাহলে তো আলটিমেটলি আমি তোমাদের ওই ভুল কনসেপ্টগুলো ধরে ধরে কাজ করতে পারবো, এবং তোমাদেরকে ওই ভুল মিসকনসেপশনটা খুব সুন্দর মতো ক্লিয়ার করে দিব, ঠিক আছে? এখন যদি তোমরা কমেন্ট না করো তখন কিন্তু আরেক ঝামেলা, তোমার সমস্যা তোমার কাছেই থেকে গেল, তুমি ক্লাস করলা কিন্তু তোমার সমস্যা তো সমাধান হইলো না। তো অবশ্যই ভাইয়া শেখানোর পরে যে তোমাদেরকে জিজ্ঞাসা করবো, অবশ্যই কমেন্টের উত্তর দিতে হবে। অবশ্যই কি করবা, কমেন্টের উত্তর দিতে হবে, না হলে কিন্তু তোমার সমস্যাই থেকে যাবে, তো ওটার সমাধান হবে না। ওকে, তো সবাই একটু বলার ট্রাই করি দেখি ভাইয়া এটা কোন চতুর্ভাগ, সবাই একটু বলার ট্রাই করি এটা কোন চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, কারণ মাইনাস প্লাস আছে। দেখো তোমাদেরকে একটা টেকনিক শেখাই দেই, তোমাদের একটা শর্টকাট টেকনিক। তোমরা অনেকেই ভাবতেছো যে ভাই কোনটা প্লাস মাইনাস, কোনটা মাইনাস মাইনাস, কোনটা প্লাস মাইনাস, কোনটা মাইনাস প্লাস, এগুলো তো আমাদের ভুলে যাই। তো দেখেন তোমাদের একটা শর্টকাট ট্রিক শিখাই দিই, তোমাদের একটা কি করি ভাই, শর্টকাট ট্রিক্স। এটা তো অল পজিটিভ প্লাস প্লাস, ঠিক এই কর্ণ বরাবর মাইনাস মাইনাস, তার মানে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ তো অল পজিটিভ, এটা তো কখনোই কেউ ভুলবা না, তাই না? এটা তো কখনোই কেউ ভুলবো না। তাহলে তৃতীয় চতুর্ভাগ দেখো, এটা ঠিক বিপরীত ভার্সন করে দিলাম যে ভাই প্লাস প্লাস মাইনাস মাইনাস, প্লাস প্লাস মাইনাস মাইনাস। তাহলে প্রথম এবং তৃতীয়টা আমরা খুব সুন্দরভাবে শিখে ফেললাম। প্রথম এবং তৃতীয়টা খুব সুন্দরভাবে শিখে ফেললাম। এখন দেখো, তাহলে দেখো এইটা আমাদের এক্স অক্ষ না, এটা আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স ড্যাশ অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ অক্ষ। তাহলে এক্স এর এই পাশে আমরা কি করি, পজিটিভ মান কাউন্ট করি, এক্স এর এই পাশে কি করি, নেগেটিভ। তার মানে অবশ্যই এখানে নেগেটিভ প্লাস। তাহলে দেখো এইখানে তাহলে কর্ণ বরাবর ঠিক উল্টাই যাবে, তাহলে এখানে হবে প্লাস মাইনাস। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের তৃতীয়। যাদের একটু কষ্ট হয় মুখস্থ করতে, তাদের এই টেকনিকটা অবলম্বন করতে পারো। জাস্ট বিপরীত, যাদের একটু কষ্ট হয় ভাইয়া আমার মনে থাকে না যে
কোনটা প্লাস প্লাস, কোনটা মাইনাস মাইনাস, কোনটা প্লাস মাইনাস, কোনটা মাইনাস প্লাস, এগুলোর মনে থাকে না। সো তোমাদের জন্য একটা সুন্দর একটা টেকনিক শিখাই দিলাম যে একটা তো আমরা জানি যে ভাই প্রথম চতুর্ভাগ অল পজিটিভ, সো এইটা জানলেই হবে। তুমি ঠিক বিপরীত করে দিবা তৃতীয় চতুর্ভাগ কর্ণ বরাবর, আর এখানে মাইনাস প্লাস ঠিক বিপরীত করে দিবা প্লাস মাইনাস, চতুর্থ চতুর্ভাগ হয়ে গেল। ওকে, সো এখন দেখেন ভাইয়া, যেহেতু আমাদের কি ভাইয়া মাইনাস প্লাস ছিল, মাইনাস প্লাস, তো মাইনাস প্লাস কোন চতুর্ভাগ, দেখো দ্বিতীয় চতুর্ভাগ। মাইনাস প্লাস কোন চতুর্ভাগ ভাইয়া, দ্বিতীয়। তার মানে এই আমাদের স্থানাঙ্ক ব্যবস্থাটা কোথায় আছে, দ্বিতীয় চতুর্ভাগে। কোথায় আছে ভাইয়া, দ্বিতীয় চতুর্ভাগ। এখন দ্বিতীয় চতুর্ভাগের বেলায় আমাদের থিটা নির্ণয়ের সূত্র কি হবে, দ্বিতীয় চতুর্ভাগের বেলায় আমাদের থিটা নির্ণয়ের সূত্র কি হবে, একটু আগেই তোমাদেরকে খুব সুন্দরভাবে শিখেছিলাম। দেখো দ্বিতীয় চতুর্ভাগের বেলায়, দেখো দ্বিতীয় চতুর্ভাগের বেলায় থিটা নির্ণয়ের সূত্র কি, যে ভাইয়া পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা। এখন থিটার মান কত, tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, তাহলে পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। তো আমরা একবারই বসাই দিই। আমরা কি করবো ভাইয়া, একবারই বসাই দেবো, ঠিক আছে। তো দেখেন আমাদের এই প্রশ্নটা আমরা যদি সমাধানে যাই, যে দ্বিতীয় চতুর্ভাগের বেলায় আমরা যেহেতু আমাদের কি আর আর থিটা বের করতে হবে, কারণ পোলার মানেই হচ্ছে আর আর থিটা। তাহলে আর এর মানটা আগে বের করে নিই, যে ভাই আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তার মানে এটাই তো আমাদের এক্স, এটাই তো আমাদের ওয়াই, তাই না। সো এক্স স্কোয়ার তার মানে -1 তার উপরে স্কোয়ার প্লাস আমাদের রুট ওভার থ্রি তার উপরে স্কোয়ার, রুট ওভার থ্রি তার উপরে স্কোয়ার। তাহলে দেখেন -1 কে স্কোয়ার করলে 1ই হয়, রুট ওভার 3 কে স্কোয়ার করলে 3 হয়। তাহলে এটা কত আসবে ভাইয়া, রুট ওভার 4, তার মানে আমাদের 2 চলে আসতেছে, 2 চলে আসতেছে, 2 চলে আসতেছে। ওকে, 2 চলে আসতেছে আমাদের। সো এখন দেখো তুমি এই যে সরলরেখার একদম মহা একটা শর্টকাট, দেখো তোমাদেরকে খুব সুন্দরভাবে একটু ক্লিয়ার করে দিই, দেখো নোট করে দিই তোমাদেরকে। সরলরেখায় যদি উত্তর, দেখো সরলরেখায় উত্তর যদি আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায় থাকে, স্থানাঙ্ক ব্যবস্থায় থাকে। এখন স্থানাঙ্ক ব্যবস্থা মানে কি ভাই, ভুজ কোটি, ওই যে এক্স ওয়াই যদি থাকে, ভুজ এবং কোটি, ভুজ কোটি ব্যবস্থায় যদি থাকে, তাহলে আমরা ভুজ বের করে অপশন টেস্ট করব। তাহলে ভুজটা ভুজ বের করে অপশন টেস্ট করব। কি করব ভাইয়া, ভুজ বের করে অপশন টেস্ট করব। ভুজ বের করে আমরা কি করব, অপশন টেস্ট করব। ভুজটা বের করেই আমরা অপশন টেস্ট করব। এখন এই কথাটা অনেকেরই মাথার উপর দিয়ে গেছে, ভাই কি বললেন, এটা তো বুঝলাম না। এখন একটু চলো একটু বুঝাই দিচ্ছি। দেখো আমাদের স্থানাঙ্ক অবস্থায় একটু খেয়াল করে দেখি অপশন গুলান, যে ভাই এক্স ওয়াই এটা হচ্ছে ভুজের মান, এটা হচ্ছে কোটির মান, তাই না। এক্স ওয়াই স্থানাঙ্ক এই যে এক্স আর ওয়াই সবগুলো এক্স ওয়াই কিন্তু আছে, ভুজ কোটি। আমরা একটু আগে বলছিলাম যে ভাই প্রথমটাকে ভুজ বলা হয় আর দ্বিতীয়টাকে কি বলা হয়, কোটি বলা হয়। সো আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায় ভুটকোটি ব্যবস্থায় আছে। সো আমরা কি করব, এই যে একটা আর এর মান, এটাই তো আর থিটা, তাই না, আরটাই কি আছে, ভুজ অবস্থায় আছে। তাহলে আর এর মান বের করে অপশন টেস্ট করব। দেখেন তো আর এর মান কত আসছে ভাই, আর এর মান 2 আসছে না। তো এখন দেখেন আপনারা চাইলে এই প্রশ্নটা এই থিটা না বের করে উত্তর দাগাই দিতে পারবেন। কিভাবে সেটা দেখো, আমি কিন্তু ক্লাস শুরুতেই বলছি যে ভাই ম্যাথ সমাধান তোমাকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, তার পাশাপাশি তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। এখন তোমাকে শেখাচ্ছি যে ভাই হার্ড ওয়ার্কের পাশাপাশি তুমি কিভাবে স্মার্ট ওয়ার্ক চালাই যাবে। দেখো এটাকে বলা হয় স্মার্ট ওয়ার্ক। তুমি থিটা না বের করে উত্তর দাগাই দিতে পারবা, এটার থিটা না বের করে উত্তর দাগাই দিতে পারবা। সেটা কিভাবে, দেখো আমাদের এখানে 2 আসছে, তো কয়টা অপশনে 2 আসছে এটা আগে দেখি। যদি একটা অপশনেই 2 থাকে তাহলে ওইটাই উত্তর, আর যদি দুইটা অপশন উত্তর থাকে তাহলে তো কিছু করার নাই, বেসিক নির্ভর করতে হবে। বাট দেখবে যে ম্যাক্সিমাম টাইমে তোমার কিন্তু একটা অপশনেই জাস্ট মিলে যায়, তাহলে আমাদের আর করারই দরকার নাই। দেখো এই যে এক নাম্বার অপশনে 2 আছে, যেটা আর এর মান, তাহলে আমরা বুঝলাম যে না, এখন না দেখায় আগে একটু দেখি যে 4 আছে, ভাই 4 তো হবে না, 2 আসছে, 1 আছে হবে না, 0 আছে হবে না। তাহলে দেখো আমরা কিন্তু থিটা বের করি নাই এখনো, তবুও আমি এ নাম্বারটা চোখ বন্ধ করে দাগাই দিতে পারবো, কোনোদিন ভুল হবে না। আমি এখনো কি করি নাই, এখনো কিন্তু ভাইয়া থিটা বের করি নাই, আমি জাস্ট ভুজটাই বের করছি। ভুজ বের করার পর দাগাই দিছি, কিন্তু তবু আমার 100% রাইট আনসার হবে, কারণ দেখো আমার ভুজের মানে আর কোনো অপশনেই 2 নাই, তার মানে ওইটাই রাইট আনসার হবে। তো চলো একটু টেস্ট করে দেখি যে ভাই আদৌ 120 আসে কিনা। একটু আমরা কি করব, একটু টেস্ট করে দেখি যে ভাই আদৌ 120 আমাদের আসে কিনা। সো দেখেন এখন আমরা থিটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ, কোন চতুর্ভাগ ভাইয়া, আমাদের দ্বিতীয় চতুর্ভাগের বেলায় আমরা থিটা নির্ণয় সূত্র কি জানি, যে ভাইয়া আমাদের হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই এর মান কত ভাইয়া, √3, আর এক্স এর মান কত ভাইয়া, যেহেতু মড আছে এই জন্য মাইনাসটাকে আমরা নিব না, মড আমাদের মাইনাস খেয়ে ফেলবে, তার মানে 1। তাহলে tan ইনভার্স আমাদের √3, অর্থাৎ tan কত ডিগ্রির মান, √3 ভাই, tan কত ডিগ্রির মান, √3, 60 ডিগ্রির মান √3। তাহলে দেখেন পাই মানে কত, 180 ডিগ্রি, আর এখানে মাইনাস কত, 60 ডিগ্রি। তাহলে আমাদের কত আসবে ভাই,
আমাদের 8 থেকে 6 বাদ দিলে আমাদের হচ্ছে 2 থাকতেছে, তার মানে 120 ডিগ্রি থাকতেছে। সো দেখছেন এই যে আমাদের 120 ডিগ্রি কিন্তু আছে। সো আমাদের এই থিটাটা কিন্তু বের করারই প্রয়োজন নাই, কারণ আমরা স্মার্ট ওয়ার্ক করে দেখছি যে ভাই ভুজের মান আর এর মান তো 2 আসছে, আর কোথাও কোনো অপশনে 2 নাই। সো আমাদের একটা অপশনে 2 আছে, আমরা ভুজ এই যে আমাদের হচ্ছে থিটাটা না বের করে অপশন দাগাই দিতে পারতাম, তবুও তোমাদেরকে টেস্ট করানোর জন্য যে ভাই আদৌ 120 আসে কিনা তোমাদেরকে প্রুফ দেখানোর জন্য খুব সুন্দর মতো দেখো আমরা কিন্তু বেসিক নির্ভর করে খুব সুন্দর মতো উত্তরটা আনলাম। বাট আমাদের পরীক্ষার হলে এইভাবে তোমাকে এনেই যে চেক করতে হবে বিষয়টা এমন না, তুমি স্মার্ট ওয়ার্ক করবা, ভুজ অংশটা বের করছো অর্থাৎ আর এর মান বের করছো, আর এর মান দেখবা যে ভাই একটা অপশনে যদি রাইট থাকে তাহলে আর কোটি অর্থাৎ থিটার মান দরকারই নাই, তুমি ওইটাই বসাই দিবা। সবাই একটু বলেন তো দেখি ক্লিয়ার কিনা ভাইয়া? এখন একটু বলেন দেখি ক্লিয়ারলি কনসেপ্টটা কি বোঝা গেছে ভাইয়া? এখন একটু বলেন যে ভাইয়া ক্লিয়ারলি কনসেপ্টটা কি বুঝলাম? কনসেপ্টটা কি বুঝলাম যে ভাইয়া কিভাবে আমরা হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক ব্যবহার করে ম্যাথের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারবো? সবাই একটু বলেন তো দেখি, সবাই একটু বলেন, সবাই একটু বলেন যে ভাইয়া আমরা যেভাবে টেকনিক্যালি শিখলাম যে ভাইয়া আমরা হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক যদি করতে পারি তাহলে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু আমরা ম্যাথে প্যারা খাবো না, খুব সুন্দরভাবে ম্যাথের টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে সবগুলা প্রশ্নের উত্তর করতে পারবো। একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা, একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা, তাহলে আমরা নেক্সটে চলে যাব। একটু বলেন যে ক্লিয়ার কিনা, তাহলে আমরা কি করব নেক্সটে চলে যাব। একটু বলেন যে ক্লিয়ার কিনা। তো চলেন আমরা যদি পরবর্তী কোশ্চেনে যাই, দেখেন পরবর্তী কোশ্চেনটা কি বলছে ভাইয়া, যে আর ইন্টু 1 প্লাস কস থিটা ইকুয়াল টু 2 হলে এর কার্তেশীয় স্থানাঙ্ক সমীকরণ কত? এখন ভাই কার্তেশীয় মানে কি? কার্তেশীয় মানে কি? একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে ভাই কার্তেশীয় মানে এক্স ওয়াই। তাহলে দেখেন এইখানে এই সমীকরণটা কিসে আছে? এই সমীকরণটা কিসে আছে? আমি যদি তোমাদেরকে বলি যে ভাই এই সমীকরণটা মূলত কিসে আছে, পোলারে আছে নাকি কার্তেশীয়তে আছে? অবশ্যই দেখেন আর আছে, থিটা আছে। সো আর থিটা কিসের সিম্বল ভাই? পোলারের সিম্বল। তার মানে আমাকে কিন্তু পোলার সমীকরণ দেওয়া আছে। কি আছে ভাইয়া? পোলার সমীকরণটা দেওয়া আছে, নিয়ে যাইতে হবে আমাকে কিসে? কার্তেশীয়তে। এখন কার্তেশীয় মানে কি আমরা জানি এক্স ওয়াই। সো এক্স এর কিন্তু সূত্র জানি যে ভাইয়া আর কস থিটা, একটু আগেই তোমাদেরকে বেসিক সূত্রগুলো কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। আবার ওয়াই এর সূত্র কি জানি ভাইয়া? যে আর সাইন থিটা। ওয়াই এর সূত্র কি জানি আমরা? আর সাইন থিটা। ওয়াই এর সূত্র কি জানি আমরা? আর সাইন থিটা। ওকে, এখন দেখেন আমরা এই সূত্র দিয়ে কি সমাধান করব? এখন এই সূত্র দিয়ে কি হবে? সব সময় কিন্তু ভাইয়া এই সূত্র দিয়ে হবে না, এই সূত্র দিয়ে হবে না। দেখেন এই সূত্র কখন হবে? এই সূত্র কখন হবে? যখন আমাদের হচ্ছে 1 2 3 4 অর্থাৎ স্থানাঙ্ক ব্যবস্থায় মান থাকবে। বাট এখানে তো স্থানাঙ্ক ব্যবস্থায় নাই, সমীকরণ আকারে আছে। সমীকরণ আকারে থাকলে কিন্তু সূত্র অ্যাপ্লাই হবে না। সমীকরণ আকারে থাকলে এইভাবে ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই হবে না। দেখো আমি তোমাকে নোট করে দিই যে ভাইয়া সমীকরণ আকারে যদি থাকে, সমীকরণ আকারে থাকলে সমীকরণ সমীকরণ আকারে সমীকরণ আকারে সমীকরণ আকারে থাকলে ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই হবে না। ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই হবে না। সমীকরণ আকারে থাকলে ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই হবে না। সমীকরণ আকারে থাকলে ভাইয়া ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই হবে না। সমীকরণ আকারে থাকলে কি ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই হবে না। তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে কি করতে হবে? একটু সাজায় নিতে হবে, সাজায় নিতে হবে। সমীকরণ আকারে থাকলে সাজায় নিতে হবে। দেখো একদম বাংলা ভার্সন করে করে তোমাদেরকে উচ্চতর গণিত শেখাচ্ছি। এভাবে তোমরা যদি প্রত্যেকটা ক্লাস করতে পারো মনোযোগ দিয়ে, তাহলে দেখবা যে উচ্চতর গণিত নিয়ে তোমরা যে ভয়টা পাও এটা থাকবে না ইনশাআল্লাহ। ওকে, সো এখন দেখেন যে ভাই আমাদের তো সমীকরণ আকারে আছে, তাহলে এটাকে আমরা কি করব? আমাদের এইভাবে ডিরেক্ট সূত্র পড়তেছে না। এইভাবে কি ভাইয়া? ডিরেক্ট সূত্র পড়তেছে না। এইভাবে ডিরেক্ট সূত্র পড়তেছে না। আমাদের কি করতে হবে? সাজায় নিতে হবে। তাহলে একটু সাজাই নেই চলো। যে ভাইয়া আর ইন্টু 1 প্লাস কস থিটা ইকুয়াল টু 2, তাহলে আর তো এখানে কি আছে? গুণ অবস্থায় আছে, তাহলে গুণ করে দেই আমরা প্রথমে। আর প্লাস আমাদের আর কস থিটা ইকুয়াল টু 2 পাচ্ছি। এখন দেখেন এই যে ভাইয়া আর কস থিটার আমরা কিন্তু সূত্র জানি। আর কস থিটার কি জানি? সূত্র জানি। আমরা কি জানি ভাইয়া? আর কস থিটার কিন্তু খুব সুন্দরভাবে সূত্র জানি। আর কস থিটা ইকুয়াল টু কি লেখা যায়? দেখেন এই যে এক্স লেখা যায়, দেখছেন? একদম ডিরেক্ট সূত্র পড়বে না, সমীকরণ আকারে থাকলে আমাদেরকে সাজাই নিতে হবে। সাজাই নেওয়ার পর দেখবা অবশ্যই সূত্র পড়ে যাবে। তো তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি যে ভাইয়া আর প্লাস এক্স ইকুয়াল টু 2। তাহলে দেখেন আমাদের এখানে লিখতে পারবো যে ভাই আর ইকুয়াল টু 2 মাইনাস এক্স, এই পাশে পার করে দিলাম। এখন কথা হচ্ছে যে ভাই কার্তেশীয় মানে কি? কার্তেশীয় মানে তোমাকে সমীকরণটা একদম টোটালি এক্স ওয়াই তে কনভার্ট করতে হবে, এখানে আর থিটা রাখাই যাবে না। তো দেখো আমরা থিটাটাকে ভিনিশ করতে পারছি। আমরা এখন পর্যন্ত কিন্তু ভাইয়া থিটা যে ছিল থিটাটাকে ভিনিশ করতে পারছি। আমাদের এই সমীকরণে আর কোথাও থিটা নাই। এই সমীকরণে কি ভাইয়া? আর কোথাও থিটা নাই। থিটাটাকে ভিনিশ করতে পারছি আমরা। থিটাটাকে খুব সুন্দর মতো ভিনিশ করতে পারছি। বাট এখনো কিন্তু আমাদের মাঝে আর বাবাজি রয়ে গেছে। এখনো আমাদের মাঝে কি রয়ে গেছে ভাইয়া?
আর বাবাজি কিন্তু রয়ে গেছে, তার মানে আর কে কিন্তু এখনো আমরা ফিনিশ করতে পারি নাই, তার মানে এখনো কিন্তু আমাদের সমীকরণটা সমাধান হয় নাই। তার মানে তোমাকে আরটাকে ফিনিশ করতে হবে। কি করতে হবে ভাইয়া? আর কেও ফিনিশ করতে হবে। তাহলে আর কে ফিনিশ করা, আর এর সূত্র কি জানি আমরা? আর এর সূত্র জানি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো একটা রুট চলে আসবে, আবার ওই রুটকে কাটার জন্য আমাদের কি করতে হবে? বর্গ করতে হবে। সো আমরা আগেই একবার বর্গ করে দিই। সো আগেই একবার বর্গ করে দিই, তাহলে মানে আর স্কোয়ার আর এখানে আসতেছে 2 মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে আমরা কি করলাম ভাই? এখানে বর্গ করছি, বর্গ করে এখানে কি করছি ভাইয়া? বর্গ করে এখানে কি করছি? বর্গ করে। তাহলে দেখেন আর এর জায়গায় আমরা কি লিখতে পারবো? আর স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এখানে দেখেন এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? যে ভাই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখেন এই যে এইখানকার এক্স স্কোয়ার, এখানকার এক্স স্কোয়ার আর এখানকার এক্স স্কোয়ার কেটে দিতে পারি আমরা। তাহলে আমাদের আসতেছে কি ভাইয়া? যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমাদের 4 - 4x, 4 - 4x, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 - 4x, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 - 4x। তাহলে দেখেন এখন একটু এইখানে আমরা দেখি যে ভাই কিরকম আকারে কাস্টমাইজ করা আছে। সো আমরা দেখো এই এক্সটাকে এই পাশে আনছে, তার মানে আমরা কি করতে পারি? যে ভাইয়া ওয়াই স্কোয়ার এখানে -4x আছে, তাহলে এই পাশে পার করে দাও, +4x ইকুয়াল টু 4। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 4x, ওয়াই স্কোয়ার প্লাস 4x ইকুয়াল টু 4 কোথায় আছে? ওয়াই স্কোয়ার প্লাস 4x ইকুয়াল টু 4 কোন অপশনে আছে? একটু উত্তর দাও দেখি ভাইয়ারা, একটু আমাকে উত্তর দাও। দেখেন চোখের পরীক্ষা দিয়ে দেন, চোখের পরীক্ষা দিয়ে দেন দেখি, এ নাম্বার নাকি বি নাম্বার নাকি সি নাম্বার নাকি ডি নাম্বার। অনেক সময় ভর্তি পরীক্ষায় কি হয় জানো? আমরা দেখি একটা, দাগাই আর একটা, দেখি একটা যে আমি এ দেখলাম, বাট কেন জানি আমরা বি নাম্বারের দাগ পড়ে যায়। এই জন্য আমি তোমাদেরকে মাঝে মাঝে চোখের পরীক্ষা নেবো, যে দেখো যেটা বের করছি সেটা তোমরা দেখে খুঁজে বের করো, যেটা বের করছি সেটা তোমরা একটু দেখে খুঁজে বের করো পরীক্ষার হলে, যাতে এইরকম ঝামেলা না হয় যে ভাই আমি দেখছি একটা, দাগাই দিছি আর একটা। আর একবার যদি তুমি সিরিয়াল ব্রেক করো, ধরো তোমার একবার সিরিয়াল ব্রেক হইলো ভাই, তাহলে কিন্তু কেল্লা ফতে, তোমার বাকি সবগুলোরই সিরিয়াল ব্রেক হয়ে যাবে। সো প্রত্যেকটা জিনিস যেটা তোমার পরীক্ষার হলে ঘটতে পারে, সেটা কিন্তু ভাইয়ারা ক্লাসের মধ্যে তোমাদেরকে খুব সুন্দর মতো গাইডলাইন দিয়ে দেবো। এই বিষয়গুলো একটু গুরুত্বের সাথে এখন থেকে মেনটেন করার চেষ্টা করবা। হঠাৎ করে পরীক্ষার হলে প্রথম দিন যায় তুমি অ্যাপ্লাই করতে পারবে না, এটা কিন্তু একটা অভ্যাস, মানুষ অভ্যাসের দাস। তুমি এখন থেকে খুব সুন্দর মতো এই প্র্যাকটিস গুলান করবা, দেখবে যে পরীক্ষার হলে তোমার রোল লিখতে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে বা অপশন দাগাইতে এগুলো ভুল হবে না কখনোই। বুঝা গেছে? আমরা কি করি? আমরা খালি শিখেই যাই শিখেই যাই শিখেই যাই, কিন্তু বাসায় প্র্যাকটিস করি না, ঠিকমতো পরীক্ষা দেই না। পরীক্ষার হলে যা দেখবা যে রেজাল্ট কি ভাই, ভুল করে বসে আছি। আর এতদিন ভাই দেখো এডমিশন জার্নিটা না শুধুমাত্র 1 মাস 2 মাস 3 মাসের এই পড়াশোনা না। তোমার এই ছোট্টবেলা থেকে পড়তেছো, প্লে নার্সারি 1 2 3 4, এই স্কুল লাইফ শেষ করছো, প্রাইমারি লাইফ শেষ করছো, কলেজ লাইফ শেষ করছো, দেন এখন বিশ্ববিদ্যালয় লাইফে তুমি যাবা। সো এইটা কিন্তু একটা স্বীকৃতি স্বরূপ যে তুমি এতদিন যা পড়ালেখা করতেছো, যা পড়াশোনা করছো, আলটিমেটলি এখন তোমাকে একটা ইনস্টিটিউশনের চান্স পাইতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু পরীক্ষা নিচ্ছে, তোমাকে এখানেও চান্স পেয়ে নিজেকে প্রুফ করতে হবে। ঠিক আছে? আর যদি চান্স না হয় তাহলে কিন্তু প্রাইভেটে পড়তে হবে। আর প্রাইভেটে কিন্তু পড়াটা ভাইয়া সকল ফ্যামিলির পক্ষে সম্ভব নয়। যেমন আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো আমাদের ক্ষেত্রে কিন্তু কখনোই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া সম্ভব না। আর আমি জানি আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসা। সো আমি তোমাদের পেইনটা বুঝি, একটু ভালো মতো পড়াশোনা করতে হবে ভাইয়া। এবং পড়াশোনার পাশাপাশি তোমাকে অবশ্যই অবশ্যই কি যা যা গাইডলাইন প্রয়োজন আমরা কিন্তু খুব সুন্দর মতো তোমাদেরকে দিয়ে দেবো, সেই জিনিসগুলো একটু ধরার চেষ্টা করবা, মানার চেষ্টা করবা। কারণ আমরা এই স্টেজটা পার করে আসছি, দীর্ঘদিন থেকে পড়াচ্ছি, আমরা আমাদের সেই অভিজ্ঞতার আলোকে থেকে তোমাদেরকে বলতেছি। তো তোমরা একটু সুন্দর মতো কি এই কথাগুলো কি করবা, গুরুত্বের সাথে নিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করবা। ওকে? আচ্ছা, এই তো ইতিমধ্যে ডি নাম্বার অ্যান্সার করে ফেলছো। কে বলছো? যে সুমনা বলছো যে ভাইয়া ডি নাম্বার হবে। হ্যাঁ, ডি নাম্বারটা কিন্তু আমাদের রাইট আনসার। দেখেন ডি নাম্বারটা কিন্তু আমাদের রাইট আনসার, যে ভাইয়া ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x ইকুয়াল টু 4। সো এটা বিভিন্ন অপশনে থাকতে পারে। দেখেন অপশনে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 - 4x এরকমও থাকতে পারতো। কারণ অপশন দেখে তোমাকে জাস্ট খালি একটু সাজাই নিতে হবে। অপশন দেখেই তোমাকে একটু লাস্ট মুহূর্তের জন্য কি করতে হবে? সাজাই নিতে হবে। অপশন দেখে কি করতে হবে ভাইয়া? সাজাই নিতে হবে। সো চলো আমরা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে ফেললাম পোলার স্থানাঙ্ক ব্যবস্থার এবং কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার। কপাল ভালো থাকলে এইখান থেকে একটা মার্ক ইনশাআল্লাহ কমন পাবা তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, পোলার বা কার্তেশীয়, পোলার বা কার্তেশীয়। ওকে? তো চলেন এখন যদি আমরা পরবর্তীতে যাই, পরবর্তীতে দেখেন তো পরবর্তীতে এই যে এটাও অনেক খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, অন্তর্বিভক্ত বহির্বিভক্ত। অন্তর্বিভক্ত বহির্বিভক্ত এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখেন খুবই সহজ, আমি খুব সুন্দর মতো তোমাদেরকে বুঝাই দিব। ওকে? তো সবাই একটু মনোযোগ দেন। দেখেন এখানে কি বলছে যে ভাইয়া 1,4 এবং 9,12 বিন্দুদ্বয়ের সংযোগ রেখা যে বিন্দুতে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে। দেখেন এই প্রশ্নের কিওয়ার্ডটাই হচ্ছে এটা, যে ভাইয়া অন্তর্বিভক্ত করে নাকি বহির্বিভক্ত করে।
দুইভাবে বিভক্ত করতে পারে, একটা অন্তর্বিভক্ত হইতে পারে আর একটা বহির্বিভক্ত হইতে পারে। তো তোমাকে খেয়াল রাখতে হবে, প্রশ্ন পড়ার সময় তাড়াহুড়া করা যাবে না। হ্যাঁ, আমাদের তাড়া আছে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে, সেটা ঠিক আছে। এখন তুমি প্রশ্ন পড়তেই যদি ভুল করো তাহলে তুমি ভুল অ্যান্সার করবে, মাস্ট এটা, ঠিক আছে? তো প্রশ্ন পড়ার সময় তাড়াহুড়া করা যাবে না ভাই। টাইম ম্যানেজমেন্ট এটা খেয়াল রেখে তোমাকে সমাধান করতে হবে। বাট এই জন্য যদি তুমি তাড়াহুড়া করে প্রশ্ন পড়বা, একটা জিনিস দেখবাই না অন্তর্বিভক্ত বলছে নাকি বহির্বিভক্ত বলছে, তাহলে কিন্তু হবে না। তার মানে তোমাকে অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে প্রশ্নটা আগে পড়তে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, তো দেখেন আমাদের কি বলছে, অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত। সো তোমাদেরকে আলটিমেটলি দেখো, তোমাদেরকে আমি একটা নিয়ম শিখাই দিই যে ভাইয়া আমাদের যদি এমনটা থাকে যে x1 y1 বিন্দু ও x2 y2 বিন্দু, x2 y2 বিন্দু আমাদের বিন্দু যদি আমাদের m1 ও m2 অনুপাতে, m1 ও m2 অনুপাতে আমাদের কি হয়, একটা হইতে পারে ভাই অন্তর্বিভক্ত, একটা হইতে পারে কি ভাই অন্তর্বিভক্ত, আর একটা হইতে পারে ভাইয়া বহির্বিভক্ত, একটা হইতে পারে কি বহির্বিভক্ত, অন্তর্বিভক্ত আর হচ্ছে বহির্বিভক্ত, অন্তর্বিভক্ত আর হচ্ছে আমাদের বহির্বিভক্ত। এখন অন্তর্বিভক্ত হলে সূত্রটা কি হবে, বহির্বিভক্ত হলে সূত্রটা কি হবে, সেটা একটু চলো জেনে আসি। সো অন্তর্বিভক্ত হলে আমাদের আলটিমেটলি x ইকুয়াল টু সূত্র হবে যে ভাইয়া m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আবার y এর মানটা কি হবে ভাইয়া, y এর মানটা হবে m1 y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা গেল কি ভাইয়া অন্তর্বিভক্ত। যদি তোমাকে অন্তর্বিভক্ত বলা থাকে তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে কি, দেখো নোট করে দেই, চিহ্ন খেয়াল রাখতে হবে। নোট মানে কি ভাইয়া, নোট দেখো যে জিনিসটা অবশ্যই তোমাকে ফরজে আইন মনে রাখতেই হবে বা খেয়াল রাখতেই হবে, যে জিনিসটা তোমাকে একদম ফরজে আইন মনে রাখতেই হবে অথবা খেয়াল রাখতে হবে, সেটা কি ভাইয়া, সেটা হচ্ছে নোট। দেখো তোমাকে চিহ্ন খেয়াল রাখতে হবে যে ভাই চিহ্ন অন্তর্বিভক্ত বেলায় কি রকম চিহ্ন, অন্তর্বিভক্ত তোমাকে যদি বলা থাকে তাহলে মাঝে কিন্তু প্লাস হয়, মাঝে কি হয়, প্লাস হয়। অন্তর্বিভক্ত যখন বলা থাকবে তখন আমাদের মাঝে সূত্রের প্লাস হবে। আর ঠিক একই জিনিস বহির্বিভক্ত বলা থাকলে দেখো সবকিছুই সেম থাকবে, যে ভাইয়া এক্স ইকুয়াল টু আমাদের কি এক্স m1 আমাদের হচ্ছে x2 মাইনাস হবে m2 x1 ডিভাইডেড বাই ভাইয়া কি আমাদের m1 মাইনাস m2। তাহলে দেখেন আমাদের y ইকুয়াল টু আবার কি হবে ভাইয়া m1 y2 মাইনাস m2y1 ডিভাইডেড বাই আমাদের m1 মাইনাস m2। তাহলে পার্থক্য কোথায়, দেখো সূত্র দুইটা কিন্তু একই, সূত্র দুইটা ভাইয়া একই, তাহলে আমাদের পার্থক্য যা চিহ্নতে। যদি অন্তর্বিভক্ত বলে তাহলে প্লাস, আর বহির্বিভক্ত বললে আমাদের মাইনাস। অন্তর্বিভক্ত বললে প্লাস, বহির্বিভক্ত বললে মাইনাস, অন্তর্বিভক্ত বললে প্লাস, বহির্বিভক্ত বললে মাইনাস। সবাই একটু বলেন দেখি যে ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন দেখি ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন যে ভাইয়া অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত ম্যাথটা দেখো সূত্র সহ বেসিক কনসেপ্ট সহ খুব সুন্দরভাবে তোমাদেরকে উপস্থাপন করে বুঝাই দিলাম। এখন একটু বলেন যে ক্লিয়ার কিনা। এখন তোমরা নিজেরাও কিন্তু এটা চেষ্টা করলেই পাবা, নিজেরাই চেষ্টা করলেই পাবা। দেখো আমি সূত্র লিখে রাখছি, দেখো ওয়ান কাইন্ড অফ হচ্ছে উত্তর ফাঁস করে দিছি, সবকিছু লেখা আছে, তুমি জাস্ট বুদ্ধি খাটিয়ে কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে ওই সূত্রে মান বসাইলেই কিন্তু তুমি উত্তর পেয়ে যাবা। বুদ্ধি খাটিয়ে কোন সূত্র ফেলাইতে হবে আমাদের, তাহলে কিন্তু দেখো আমি উত্তর ফাঁস করে দিছি, অর্থাৎ তোমাকে আমি প্রায় 80% সমাধান করেই দিছি। প্রশ্ন কোন সূত্র হবে এটা বলে দিছি, এখন একটু মাথা খাটিয়ে আমাকে একটু বলার চেষ্টা করো দেখি ভাইয়া। এখন আমাদের অন্তর্বিভক্ত হলে তার কোন স্থানাঙ্ক ব্যবস্থায় অন্তর্বিভক্ত করবে এটা একটু বের করার চেষ্টা করো, যে ভাইয়া কোন স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের অন্তর্বিভক্ত হবে, এইটা একটু বের করার ট্রাই করি আমরা। দেখো তাহলে অন্তর্বিভক্ত যেহেতু বলছে তার মানে আমাদের কি ভাইয়া, অবশ্যই তোমাকে নোট করে দিলাম যে ভাইয়া চিহ্ন খেয়াল রাখতে হবে। অন্তর্বিভক্তের বেলায় প্লাসের সূত্রটা হয়, প্লাসের সূত্র। তাহলে দেখো আমরা একটু তাহলে ম্যাথ সমাধান করে ফেলি। তার মানে দেখেন এখানে সবকিছু দেওয়া আছে, ওই যে এটা কার মান ভাই, m1:m2 মান, তাই না? m1 এর মান কত ভাইয়া 3 আর m2 এর মান আমাদের 5। তাহলে আমাদের সূত্রটা কি, m1x2, এইটা হচ্ছে আমাদের x1y1, এটা হচ্ছে আমাদের x2y2 এর মান, তাই না? তাহলে আমাদের কি ভাইয়া m1 এর মান কত 3, তার মানে 3 x2 এর মান কত, x2 এর মান হচ্ছে 9, 3 × 9 প্লাস আমাদের m2 এর মান কত ভাইয়া, m2 এর মান 5, x1 এর মান কত, x1 এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 অর্থাৎ 3 প্লাস 5। আবার আসো y এর মানটা একবারই বের করি, তারপরে ক্যালকুলেশন করে দিব। সো দেখেন এইখানে আরো একটা নোট আছে, দেখো এইখানে আরেকটা নোট আছে, আমি এই মানটা ক্যালকুলেশন না করে তোমাদেরকে একটু এই নোটটা একটু খেয়াল করে দিই। দেখো একটু আগেই তোমাদেরকে একটা মহা শর্টকাট শিখাইছিলাম, যারা মনোযোগী স্টুডেন্ট আছো তারা কিন্তু
অবশ্যই অবশ্যই খেয়াল করছো। একটু আগে তোমাদের একটা মহা শর্টকাট শিখাইছিলাম যে ভাইয়া উত্তর যদি স্থানাঙ্ক অবস্থায় থাকে, অর্থাৎ উত্তর যদি ভুজ কোটি অবস্থায় থাকে, যে ভাই ভুজ এত কোটি এত, দেখো এখানে কিন্তু উত্তর কিন্তু আমাদের স্থানাঙ্ক অবস্থায়, অর্থাৎ ভুজ কোটি। দেখেন এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি, যেরকম এরকম যদি স্থানাঙ্ক অবস্থায় থাকে, তোমাদের একটা শর্টকাট ট্রিক শিখাইছিলাম, যে ভাইয়া যদি উত্তর স্থানাঙ্ক অবস্থায় থাকে, যদি উত্তর স্থানাঙ্ক অবস্থায় থাকে, যদি উত্তর স্থানাঙ্ক অবস্থায় থাকে, তাহলে আমরা কি করতে পারি, যে ভাই শুধুমাত্র ভুজের অংশটা বের করে অপশন টেস্ট করব। যদি একটা অপশনে ওটা দেখি, তাহলে আমাদের দরকার নাই কোটি অংশ বের করার, ওইটাই রাইট আনসার, তাই না? তো দেখো এখানে কিন্তু একটু স্মার্ট ওয়ার্ক করা যাবে। এখানে কি ভাইয়া স্মার্ট ওয়ার্ক করা যাবে। সো আমরা একটু স্মার্ট ওয়ার্কটা করি আগে। তো দেখেন এখানে যদি আমরা মান বসাই দিই, তাহলে দেখেন আমাদের 3 লং 27, 27-এর সাথে 5 যোগ করতে হবে, তার মানে দেখেন আমাদের 32 চলে আসবে। কত? 32 ডিভাইডেড বাই কত? 5, 6, 7, 8, তার মানে 4 আসছে 32, কাটাকাটি করো, আমাদের 4 আসতেছে। তো এখন আমরা অপশনে দেখবো যে ভাই 4 কয়টা অপশনে আছে, যদি দেখি একটা অপশন, ম্যাক্সিমাম টাইমে একটা অপশনই থাকে, তাহলেই তো খেলা, তাহলে আমার কোটি অংশ বের করার দরকার নাই, আমার কিন্তু 5 থেকে 10 সেকেন্ড সেভ হয়ে গেল। আর এটাই বলে যে ভাই স্মার্ট ওয়েতে তোমাকে উচ্চতর গণিত অ্যাপ্রোচ করতে হবে, নাহলে তুমি কখনোই 100% আমি লিখে দিতে পারবো, তুমি যদি এই স্মার্ট ওয়ে গুলা না জানো ভাই, পরীক্ষার হলে 100% তুমি টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারবা না। তোমাকে অবশ্যই এই স্মার্ট ওয়ার্ক, এই স্মার্ট ট্রিক্স গুলান জানতে হবে। তাহলে দেখেন এখন আবার 4 আসলো, এখন এই অপশন গুলান দেখেন দেখি, ABCD-র মধ্যে 4 অপশন কয়টা আছে? 4 অপশন ভাইয়া কয়টা আছে একটু দেখেন দেখি, 4 অপশন কয়টা আছে? 4 অপশন দেখো তো, 4 অপশন কিন্তু একটাই আছে, দেখো 7 হবে না, 4 দেখা মাত্রই খুশির ঠেলায় দাগায় দিব না, কারণ এই 4টা আরো অপশনে থাকতে পারে, এই 4টা আরো অন্যান্য অপশনে থাকতে পারে। সো দেখি আগে, তো দেখেন 5 হবে না, কারণ আমরা তো ভুজের অংশের মান পাইছি কত? 4। আবার 8 হবে না, তার মানে দেখছেন এই স্মার্ট ওয়ার্ক তো তোমার যদি জানা থাকে, এই স্মার্ট কাজটা তোমার জানা থাকে, তাহলে তোমার কোটি বের করাই লাগতেছে না, কোটি না বের করে তুমি উত্তর করতে পারতেছো, এই জন্য ভাইয়া তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হোক বা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হোক, তোমাকে কিন্তু পরীক্ষা দিয়ে চান্স পাইতে হবে। এটা কি একটা বাছাই প্রক্রিয়া, এটা কি ভাইয়া, এটা একটা বাছাই প্রক্রিয়া, অর্থাৎ তোমাকে অবশ্যই স্যারেরা সর্বোচ্চ চেষ্টা করবে তোমাকে ছেটে ফেলে দেওয়ার জন্য। এখানে স্যারেরা চায় যে একদম মেধাবী স্টুডেন্ট গুলো আসুক, যাতে করে আমরা মেধাবী স্টুডেন্ট গুলোকে সুন্দর মতো নার্সিং করে একদম দেশের প্রত্যেকটা সম্পদ গড়ে তুলতে পারি, তাই না? সো মানে এডমিশন টেস্টটা কি একটা বাছাই প্রক্রিয়া, তোমাকে ছেটে ফেলে দেওয়ার সর্বোচ্চ ট্রাই করা হবে, তোমাকে আলটিমেটলি সেইভাবেই নিজেকে প্রিপেয়ার করতে হবে, যাতে করে যতই চেষ্টা করা হোক না কেন তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে যাতে পৌঁছাও। এই জন্য ভাইয়া কি এডমিশন টেস্ট, এটা বিশ্ববিদ্যালয় হোক জাতীয় বিশ্ববিদ্যালয় হোক, সো তোমাকে হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করতে হবে। দেখছো এই স্মার্ট ওয়ার্কের কিন্তু প্রত্যেকটা জায়গায় তোমাকে সুন্দর মতো কিন্তু তোমাকে দেখাই দিচ্ছি আমি, ঠিক আছে? এই যে সুমনা অ্যান্সার করে ফেলছো ভাইয়া, বি নাম্বার, হ্যাঁ ধন্যবাদ ভাইয়া। তো তাহলে দেখেন আমরা পরবর্তীতে চলে যাই, তাহলে দেখেন ভাইয়া আমরা পরবর্তীতে চলে যাব, তাহলে আমরা কি করব ভাইয়া, পরবর্তী প্রশ্নটাই চলে যাব। তো পরবর্তী প্রশ্নটাই দেখেন ওই অন্তর্বিভক্ত বহির্বিভক্ত কনসেপ্টেই, বাট এইখানে আমাদেরকে অক্ষের সাপেক্ষে বের করতে বলতেছে। কি ভাইয়া? অক্ষের সাপেক্ষে বের করতে বলতেছে। কি ভাইয়া? অক্ষের সাপেক্ষে। দেখেন প্রশ্নটা আগে মনোযোগ দিয়ে পড়ি। প্রশ্নটা কি বলতেছে? প্রশ্নটা বলতেছে হচ্ছে 2, -4, 2, -4 ও -3, 6 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে এক্স অক্ষরেখা কি ভাইয়া, এক্স অক্ষরেখা কি অনুপাতে সেট করে? সো তোমার একটা সংযোগ রেখাকে এক্স অক্ষেও সেট করতে পারে, ওয়াই অক্ষকেও সেট করতে পারে। তাহলে এক্স অক্ষকে সেট করলে, দেখো এক্স অক্ষকে সেট করলে ভাইয়া, এক্স অক্ষকে সেট করলে সূত্রটা কেমন হবে, আবার ওয়াই অক্ষকে সেট করলে সূত্রটা কেমন হবে সেটা আমাদেরকে একটু জানতে হবে। এক্স অক্ষকে সেট করলে সূত্র কেমন হবে, আবার ওয়াই অক্ষকে সেট করলে সূত্র কেমন হবে সেটা একটু তোমাকে জানতে হবে। এক্স অক্ষের বেলায় দেখো সরল রেখায় তোমাকে একটা সুন্দর একটা ট্রিক শিখাই দিই। সরল রেখায় সুন্দর একটা ট্রিক্স, তুমি যেখানেই অক্ষ দেখবা সেখানেই তুমি বিপরীত এই কথাটা মনে রাখবা। এখন এই বিপরীত কথার মানে কি আসলে সেটা তোমাকে একটু চলো বুঝাই। তুমি যেখানেই অক্ষ দেখবা ভাইয়া, যেখানেই তুমি অক্ষ দেখবা সেখানেই তুমি কি করবা, বিপরীত কথাটা মাথায় রাখবা। এখন বিপরীত কথাটা কেমনে কাজ করবে দেখো, আমাদের বের করতে হবে অনুপাত, অর্থাৎ m1:m2। তাহলে দেখেন বিপরীত মানে কি, এক্স অক্ষ, এক্স এর বিপরীত কি ভাই, ওয়াই, তার মানে -y1/y2। আবার যদি ওয়াই অক্ষের কথা বলা থাকে তোমার প্রশ্নে, তাহলে m1/m2 কি হবে ভাইয়া, তাহলে মাইনাস আমাদের ওয়াই এর বিপরীত কি ভাই, ওয়াই এর বিপরীত কি, ওয়াই এর বিপরীত এক্স, তাহলে আমাদের কি উপরে হবে x1/x2। এটাই হচ্ছে দেখো টেকনিক, এটাই হচ্ছে তোমাদের টেকনিক, এটাই হচ্ছে একদম খুব সুন্দর একটা টেকনিক। এটাই কি ভাইয়া, খুব সুন্দর একটা টেকনিক। তাহলে দেখেন এখন আমাদের এখানে কি বলছিল, দেখেন কিওয়ার্ড, দেখেন এইটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড। সো
এক্স অক্ষ বলছিল, এক্স অক্ষর বেলায় সূত্র কি ভাইয়া? এক্স অক্ষর বেলায় দেখেন, এক্স অক্ষর বেলায় আমাদের টেকনিক হচ্ছে এক্স এর বিপরীত কি ওয়াই, তাহলে আমাদের মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু। তাহলে ওয়াই ওয়ান এর মান কত ভাই? এখানে ওয়াই ওয়ান এর মান দেখেন মাইনাস ফোর, তাহলে মাইনাস সূত্রের মাইনাস আবার এখানে আমাদের স্থানাঙ্ক অবস্থায় মাইনাস ফোর ডিভাইডেড বাই ওয়াই টু, ওয়াই টুর মান কত ভাইয়া? সিক্স, তার মানে সিক্স, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তাহলে দেখেন আমাদের 2:3। দেখেন এখানে যেহেতু পজিটিভ মান চলে আসছে, দেখেন এখানে কোনো নেগেটিভ আছে ভাই? এটা পজিটিভ না, এটা ভাইয়া পজিটিভ মান চলে আসছে না? পজিটিভ মান দেখেই কিন্তু তোমাকে আলটিমেটলি বুঝতে হবে। এটা যদি তোমাকে বলতো যে ভাই কোন অনুপাতে এবং কিভাবে বিভক্ত করে, তোমাকে এখানে জাস্ট খালি অনুপাতটাই বের করতে বলছে, পাইছা গেছো। তো মাঝে মাঝে প্রশ্ন এমনও হইতে পারে, মাঝে মাঝে প্রশ্ন এমনও হইতে পারে যে ভাই কোন অনুপাতে এবং কিভাবে বিভক্ত করবে, অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত। তো তোমার যদি উত্তরটা প্লাস আসে তাহলে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ভাই এটা অন্তর্বিভক্ত করবে। উত্তরটা যদি প্লাস আসে তাহলে কি আসবে ভাইয়া? তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভাইয়া এটা কি আসবে? অন্তর্বিভক্ত আসবে। আর যদি মাইনাস আসতো উত্তর, মাইনাস আসলে কি হইতো? মাইনাস আসলে বহির্বিভক্ত হবে, বহির্বিভক্ত, বহির্বিভক্ত। তাহলে দেখেন আমাদের উত্তরটা কি? তাহলে একটু সবাই উত্তরটা করে ট্রাই করে দেখি, উত্তরটা কি পাইলাম আমরা? 2:3, 2:3, 2:3। দেখেন তোমাকে ভুল করার জন্য স্যারেরা সর্বোচ্চ চেষ্টা করবে। দেখেন শুভঙ্করের ফাঁকে একটু ভেলকিবাজি দিয়ে রাখছে, 2:3, 3:2। দেখো দেখতে কিন্তু একই রকম লাগে, দেখতে একই রকম লাগে। তো এইখানে দৃষ্টিভ্রম করা যাবে না, স্যারেরা তোমাকে অপশনের মধ্যে ভেবাচেকায় ফেলতে পারে। স্যারেরা তোমাকে অপশনের মধ্যে ভেবাচেকায়, তুমি যেটা বের করছো সেটা ভালো মতো দেখে তারপরে দাগাই দিবা, ঠিক আছে? তাড়াহুড়া করবে না, তাড়াহুড়া করলে দেখো অ্যান্সার আসছে 2:3, বাট আমরা 3:2 আছে, তো এটা দেখে অনেকেই এ নাম্বারে খুশি ঠেলায় দাগাই দিবা, তাড়াহুড়া যারা করবা, তো করা যাবে না। আমাদের কি ভাই? 2:3, 2:3, 2:3, অর্থাৎ ডি নাম্বারটা রাইট অ্যান্সার। সো এই ভেলকিবাজিতে তোমার চোখ পড়া যাবে না, এই ভেলকিবাজিতে তোমার চোখ পড়া যাবে না। যদি এই ভেলকিবাজিতে চোখ পড়ে যায় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো সবাই একটু বলেন দেখি ক্লিয়ার কিনা ভাইয়া? সবাই একটু আমাকে বলেন যে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা। সবাই একটু বলেন যে ভাইয়া আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা। সবাই একটু বলেন যে ভাইয়া আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, দ্রুত সবাই একটু বলেন যে ভাইয়া আমাদের ক্লিয়ার কিনা, যে আমাদের ক্লিয়ার কিনা। দেখো তোমাদেরকে একদম খুব সুন্দর মতো প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু একদম ধরে ধরে নোট করে করে দেখাই দিচ্ছি ভাইয়া, নোট করে করে দেখাই দিচ্ছি, ওকে? এরপরেও ঝামেলা থাকার কথা না। আর যদি ঝামেলা থেকেও থাকে তাহলে কোনো সমস্যা নাই ভাইয়াকে নির্দ্বিধায় কমেন্টে বলবা, ওই জিনিসটা আমি তোমাকে আবার বুঝাই দিব। ভাইয়ার ক্লাসে যত পারো ভুল করো, আমি বারবার একটা ক্লাসে দাঁড়ায় বলি যে ভাই আমার ক্লাসে যত পারো ভুল করো, এই ভুলগুলো যাতে পরীক্ষার হলে তোমার রিপিট না হয়, এই ভুলগুলো যাতে পরীক্ষার হলে রিপিট না হয়, ওকে? তো চলো তাহলে আমরা যদি পরবর্তী কোশ্চেনে যাব, পরবর্তী কোশ্চেনে চলে যাই তাহলে ভাইয়া। পরবর্তী কোশ্চেনটা দেখো, পরবর্তী কোশ্চেন কি বলছে যে একটা ত্রিভুজের ভরকেন্দ্র 2,0 এবং এর দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 1,2 এবং আমাদের 3,-1 হলে তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক কত। দেখো ত্রিভুজের ভারকেন্দ্র কনসেপ্টটা আমাদেরকে জানতে হবে, ভারকেন্দ্র কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। সো চলো ত্রিভুজের ভারকেন্দ্র কনসেপ্টটা আমরা একটু জেনে আসি। ত্রিভুজের কি ভাইয়া? ত্রিভুজের ভারকেন্দ্র, ত্রিভুজের ভারকেন্দ্র, ঠিক আছে? সো ত্রিভুজের ভারকেন্দ্র বা ভরকেন্দ্র যাই বলো না কেন, সো ভরকেন্দ্র কনসেপ্টটা একটু চলো দেখে আসি। ত্রিভুজ, আগে একটা ত্রিভুজ অঙ্কন করে নেই। সো একটা ত্রিভুজ যদি অঙ্কন করি আমরা, সো ত্রিভুজের তিনটা শীর্ষ থাকে, এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে আমাদের x2 y2, এটা কি ভাইয়া? আমাদের x3 y3, এটা কি ভাইয়া? আমাদের x3 y3। আচ্ছা এখন ভরকেন্দ্রটা কোথায় থাকে জানো? ভরকেন্দ্রটা একদম মধ্যমা যদি তুমি অঙ্কন করো, মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে ভরকেন্দ্র, এটাই হচ্ছে ভরকেন্দ্র। ভরকেন্দ্রকে আমরা জি দ্বারা প্রকাশ করি। এখন এই ভরকেন্দ্রের স্থানাঙ্ক এক্স ওয়াই তোমাকে বের করতে হবে, বা এক্স ওয়াই কনসেপ্টটা তোমাকে কিভাবে বের করবা সেটা তোমাকে খেয়াল রাখতে হবে যে ভাই ভরকেন্দ্র কেমনে বের করবো। মূলত আমরা ভরকেন্দ্রটা মূলত কেমনে বের করবো, ভরকেন্দ্রটা মূলত কি ভাইয়া কেমনে বের করবো। সো চলেন এই ভরকেন্দ্র এক্স ওয়াই এর মান তুমি কিভাবে বের করবা সেটা টেকনিক দেখাই দিই। দেখো ভরকেন্দ্র এক্স এর মান বের করার নিয়ম হচ্ছে, দেখেন এক্স, এক্স মূলত ভুজ বুঝাচ্ছে না ভাইয়া? ভুজ বুঝাচ্ছে না? এক্স মানে কি? ভুজ। আর ওয়াই মানে কি ভাইয়া? কোটি। এক্স মানে কি ভাই? ভুজ। ওয়াই মানে কি? কোটি। এক্স মানে ভুজ, ওয়াই মানে কোটি। এক্স মানে ভুজ, ওয়াই মানে কোটি। সো দেখেন এখন আমাদের ভুজ, যখন আমরা ভুজ বের করবো তখন সবগুলা ভুজের যোগফল, অর্থাৎ যে তিনটা শীর্ষবিন্দু আমরা পাইছি সেই তিনটার ভুজের যোগফল, অর্থাৎ x1 প্লাস আমাদের x2 প্লাস x3। আর ত্রিভুজের যেহেতু তিনটা শীর্ষ সেই জন্য 3 দ্বারা ভাগ, এভাবে মনে রাখবা। আবার যখন y এর মানটা বের করবো ভাইয়া, y এর মানটা কিভাবে বের করবো? দেখো y মানটা সবগুলা আমাদের যেহেতু y কোটি, যেহেতু ভাইয়া y কোটি, তাহলে সবগুলা কোটিকে যোগ করে দিব। তার মানে y1 প্লাস y2 প্লাস y3 সবগুলাকে কোটিকে যোগ করে দিলাম আর ডিভাইডেড বাই 3 করে দিলাম, ওকে? ডিভাইডেড বাই ভাইয়া আমরা কি করলাম? 3 করে দিলাম। ডিভাইডেড বাই কি করলাম? 3 করে দিলাম, ওকে? সো এখন দেখেন আমাদের এই প্রশ্নটা একটু ঘুরাই আসছে। এই প্রশ্নটা কি ভাই? একটু ঘুরে আসছে। দেখেন ত্রিভুজের ভারকেন্দ্রের স্থানাঙ্কই দেওয়া আছে 2,0,
তার মানে এখানে এক্স এর মান, এই এক্স এর মানই 0 দেওয়া আছে। তার মানে দেখো আমরা যদি বসাই দিই তাহলে 0 ইকুয়াল টু আমাদের দেখো দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের x1 y1 আর এটা হচ্ছে আমাদের x2 y2। এটা হচ্ছে আমাদের কি ভাই x2 y2, x1 y1 আর একটা হচ্ছে x2 y2। তাহলে দেখেন এখন আমাদের কি করতে হবে, x3 y3, x3 y3 এর মান কিন্তু বের করতে হবে, x3 y3 এর মান বের করতে হবে। তাহলে দেখেন x2 এর মান কত, x1 এর মান 1 আর x2 এর মান 3 আর প্লাস x3 টা আমরা বের করব ডিভাইডেড বাই আমাদের 3। তাহলে দেখেন এখন আমরা কি করব ভাই, এখন আমরা কি করব, এই x এর মান 0 বসাইছি কেন, x এর মান তো 2, x এর মান তো 2, x এর মান তো 2। তাহলে দেখেন এখন আমরা আর গুণ করে দিব। তাহলে এখানে কত আসতেছে ভাই, 4 আর একে 3 আর একে 4, 4x3 প্লাস 3 দুগুণ 6। তার মানে আমরা x3 এর মান বের করতে চাইলে x3 ইকুয়াল টু কত হবে, এই যে 4 টাকে পার করে দাও, তার মানে 2 চলে আসতেছে। তাহলে দেখেন আমি সরল রেখায় একটা মহা শর্টকাট শিখাইছিলাম, মহা টেকনিক শিখাইছিলাম তোমাদেরকে, যে ভাই যখনই তুমি দেখবা স্থানাঙ্ক অবস্থায় উত্তর আছে, দেখো স্থানাঙ্ক অবস্থায় উত্তর আছে, তার মানে তোমাকে অবশ্যই ওই যে মহা টেকনিকটা মনে রাখতে হবে, যে ভাই ভুজ অংশ বের করে অপশন টেস্ট করব। তো ভুজের মান কত পাইলাম, ভুজের মান 2 পাইলাম। তার মানে দেখেন 1 হবে না, -1 এটা তো হবে না। এখন দেখো ঝামেলা লাগছে, দুইটা অপশনে 2 2 আছে, তার মানে ভাই এখন কিচ্ছু করার নাই, তুমি দাগাইতে পারবা না। এখন টেকনিক অবলম্বন করে দাগাইতে পারবা না, বারবার যে তোমাকে টেকনিক অবলম্বন করে তুমি পারবা বিষয়টা কিন্তু এমন না। টেকনিক অবলম্বন করে পারলে এটা তো মনে করো একটা খুশির সংবাদ, বাট মাঝে মাঝে এরকম দুইটা অপশন থাকতে পারে। তো দুইটাই অপশনে 2 আছে, তাহলে কোনটা রাইট অ্যান্সার ভাই, এখন তোমাকে বাধ্য হয়ে কোটির মানটা বের করতেই হবে, বাধ্য হয়ে কি করতে হবে, কোটির মানটা ভাইয়া বের করতেই হবে, আদারওয়াইজ হবে না। তাহলে কোটির মানটা বের করি, তাহলে দেখো কোটির মান কত, দেখো y এর মান 0 ইকুয়াল টু আমাদের হচ্ছে 2 -1 প্লাস মাইনাসে -1 আবার হচ্ছে y3 ডিভাইডেড বাই আমাদের কত 3। তাহলে যদি আর গুণ করে দিই তাহলে আমাদের দেখো এখানে কত চলে আসতেছে ভাই, আমাদের হচ্ছে 1 প্লাস y3 ইকুয়াল টু 0। তাহলে আমাদের y3 ইকুয়াল টু আসতেছে -1। তাহলে আমাদের কোনটা রাইট আনসার ভাই, আমাদের দেখেন কোথায় 2 আর -1 কোথায় আছে, 2 আর -1 সি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। 2 আর -1 কোথায় আছে ভাইয়া, সি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। 2 আর -1 কোথায় আছে, সি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। বোঝা গেল, সবাই বুঝতে পারছি ভাইয়ারা, একটু বলেন দেখি সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন দেখি ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, দ্রুত দ্রুত সবাই একটু ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা একটু বলেন আমাকে, সবাই একটু ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, সবাই একটু ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা আমাকে একটু বলেন, সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা আমাকে একটু বলেন, তাহলে আমরা নেক্সটে চলে যাব। ওকে, তো চলো আমরা যদি নেক্সটে যাই, দেখো নেক্সটে এই কনসেপ্টটা মারাত্মক ইম্পর্টেন্ট, একদম কপাল ভালো থাকলে ইনশাআল্লাহ হুবহুব তোমরা কমন পেয়ে যাবা। ক্ষেত্রফল নির্ণয়, কপাল ভালো থাকলে হুবহুব কমন পেয়ে যাবা। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অনেক টেকনিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ভাইয়া অনেক টেকনিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অনেক টেকনিক আছে। এখন আমরা সব সময় ব্যবহার করি নির্ণায়ক পদ্ধতিতে, নির্ণায়ক পদ্ধতিতে, নির্ণায়ক পদ্ধতিতে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল ব্যবহার করি। বাট আজকে মুন্না ভাইয়া তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখাই দিব। নির্ণায়ক পদ্ধতিতে গেলে তোমার টাইম বেশি লাগে, তোমার টাইম বেশি লাগে, তোমার কি লাগে, টাইম বেশি লাগে। সো এই জন্য আমরা এই নিয়মটা করব না, এই জন্য আমরা এই নিয়মটা ভাইয়া করব না। নির্ণায়ক পদ্ধতিতে আমাদের টাইম বেশি লাগে, এই জন্য আমরা এই নিয়মটা করব না। আমরা কোন নিয়ম করব তাহলে, আমরা কোন নিয়ম করব তাহলে, এখন মুন্না ভাইয়া একটা শর্টকাট ট্রিক্স শিখাই দিব তোমাদেরকে। এটাকে বলা হয় শূন্যকরণ পদ্ধতি বা ঢিসুম পদ্ধতি। শূন্যকরণ পদ্ধতি বা ঢিসুম পদ্ধতি কি ভাইয়া, শূন্যকরণ, শূন্যকরণ বা ঢিসুম, ঢিসুম পদ্ধতি, শূন্যকরণ বা ঢিসুম পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয়। এখন শূন্যকরণ বা ঢিসুম পদ্ধতি কি, ধরো তোমার স্থানাঙ্ক অবস্থায় ত্রিভুজের তো 3টা শীর্ষ থাকবে, 3টা স্থানাঙ্ক অবস্থার মধ্যে শূন্য যদি আগে থেকেই থাকে 0 0 তাহলে তো ভালো, আর যদি শূন্য না থাকে তাহলে আমরা জোর করে শূন্য বানাই নিব। ধরো আলটিমেটলি আমরা ঢিসুম মানে কি, যে আমরা একটা, ধরো ওই যে ছোটবেলায় একটু গল্প শোনাই তোমাদেরকে, ছোটবেলায় কি করতাম, স্কুলে যখন যাইতাম তখন জায়গা ধরে রাখতাম, কিন্তু এই আমার কিন্তু জায়গাটা সকালবেলা আইসা এখানে বসবো, ঠিক আছে, জায়গা ধরে ধরে রাখতাম। তাহলে আমাদের কি, যদি কেউ ভুলবশত এখানে বসে যায় তখন কিন্তু আমরা আইসা বলতাম, এটা তো আমি কালকে রাতেই ধরে রাখছি, এটা তোর বসা যাবে না ভাই, তুই উঠে যা, ঠিক আছে। তো আমরা জোর করে আলটিমেটলি সেখানে কিন্তু বসি। তো আমাদের যদি ত্রিভুজের 3টা শীর্ষ স্থানাঙ্ক ব্যবস্থায় যদি 0 0 একটা অপশনও না থাকে, বা একটাতেও আমাদের যদি না থাকে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায়, তাহলে তো আমাদের জোর করে শূন্য বানিয়ে নিতে হবে। আর যদি শূন্য থাকেই তাহলে তো ভালো, তাহলে আমরা শূন্যকরণ পদ্ধতিতে অ্যাপ্লাই করে ফেলবো। তো দেখেন এইখানে আমাদের কিন্তু শূন্য আগে থেকেই দেওয়া আছে, 0 0, তার মানে এইখানে আর জোর করে শূন্য বানানোর দরকার নাই। এখানে ভাইয়া কি, এখানে আমাদের জোর করে শূন্য বানানোর দরকার নাই। 0 0 যেহেতু আছে, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে, দেখো যে ভাইয়া এই স্থানাঙ্ক ব্যবস্থাগুলো দেখো, আমরা এই দুইটার সাথে এখন তুলনা করব, যে ভাইয়া এই 8 আর এই 4 কি কাছাকাছি অবস্থান করতেছে,
আর এই 6 আর এই 0 কি দূরে দূরে অবস্থান করতেছে, তাহলে আমাদের টেকনিকটা কি দেখেন, আমাদের দূরে ইনটু দূরে, দূরে গুণন দূরে, দূরে গুণন দূরে, আমাদের হচ্ছে আমাদের প্লাস কাছে গুণন কাছে, কাছে গুণন কাছে, দূরে গুণন দূরে, কাছে গুণন কাছে, ডিভাইডেড বাই 2। আর ক্ষেত্রফল বা দূরত্ব কখনোই নেগেটিভ হয় না, এই জন্য আমরা মডুলাস ইউজ করব। ক্ষেত্রফল বা দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এই জন্য ভাইয়া আমরা কি ইউজ করব, মডুলাস ইউজ করব। এই জন্য আমরা কি করব ভাইয়া, মডুলাস ইউজ করব। ঠিক আছে, এখানে প্লাস হয়ে গেছে কেন, এখানে সূত্রের মাইনাস হবে। ঠিক আছে, দেখো দূরে গুণন দূরে, কাছে গুণন কাছে, দূরে গুণন দূরে, কাছে গুণন কাছে। এখনো ব্যাপারটা হচ্ছে অনেকেই বুঝতে পারে নাই ভাই এটা আবার কেমন জিনিস। দেখেন দেখেন এই যে এই দুইটা স্থানাঙ্ক অবস্থা কাছাকাছি অবস্থান করতেছে না, এই দুইটার তুলনায়, শেষ একদম কোনাকুনির তুলনায়, তাহলে এইটা হচ্ছে দূরে আর এটা দূরে, আর এটা হচ্ছে কাছে এবং কাছে। তাহলে দূরে গুণন দূরে আমরা কিন্তু গুণ করে দিই, চলো দূরে গুণন দূরে কত ভাই, 6 ইন্টু 0, 6 ইন্টু 0 মাইনাস কাছে গুণন কাছে, তার মানে 8 ইন্টু 4, 8 ইন্টু 4 ডিভাইডেড বাই 2। দেখেন এখানে অবশ্যই মডুলাস আছে, এই জন্য নেগেটিভ মানে আসলে সমস্যা নাই, শূন্যের সাথে যাই গুণ করো শূন্য হয়ে যাবে। তাহলে মাইনাস 4 আসছে 32 ডিভাইডেড বাই আমাদের কত আসছে 2, তাহলে 16 দুগুণ 32, বাট মডুলাস আছে এই জন্য মাইনাসটা থাকবে না। তাহলে 16 আমাদের যেহেতু ক্ষেত্রফল, তার মানে বর্গ একক, রাইট আনসার, বর্গ একক, বর্গ একক, একক। তাহলে দেখো আমাদের 16 কোথায় আছে, ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা। 16 কোথায় আছে ভাইয়া, ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। 16 কোথায় আছে, আমাদের বি নাম্বারটা। 16 কোথায় আছে ভাইয়া, আমাদের বি নাম্বারটা সঠিক উত্তর। 16 কোথায় আছে, বি নাম্বারটা সঠিক উত্তর। ওকে, আমরা খুব সুন্দর মতো কিন্তু আমরা খুব সুন্দরভাবে কি করলাম, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল সেটা শূন্যকরণ পদ্ধতি বা ঢিসুম পদ্ধতিতে করে ফেললাম। এইভাবে করলে সব থেকে কম সময় লাগবে। দেখো আমি কিন্তু তোমাকে সূত্র লিখে লিখে দিচ্ছি, এই জন্য একটু সময় লাগতেছে, বাট তুমি তো পরীক্ষার হলে সূত্র লিখবে না ভাই, তুমি ডিরেক্ট অ্যাপ্লাই করবা, ডিরেক্ট এক লাইন করেই তুমি উত্তর আনতে পারবা ক্ষেত্রফলের, ডিরেক্ট এক লাইন করেই তুমি উত্তর আনতে পারবা। এখন তো তোমাকে আমি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, শিখাচ্ছি, এই জন্য আমি কিন্তু একদম ভেঙে ভেঙে করতেছি। বাট তুমি যখন পরীক্ষায় অ্যাপ্রোচ করবা ভাই, এত কিছুর টাইম নেই, তুমি ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে দিবা, তাহলে তোমার কিন্তু সময় কম লাগবে। তাহলে তোমার কি হবে ভাই, সময় কম লাগবে, তাহলে তোমার কি হবে, সময় কম লাগবে। সো চলো, সো এখন এমন একটা ম্যাথ করি যেখানে শূন্য থাকবে না, আমরা কিভাবে জোর করে শূন্য বানাই নেই সেই মেথডটা একটু শিখে আসে, তাহলে এখান থেকে যেমনই প্রশ্ন আসুক না কেন তুমি পারবা, এখান থেকে যেমনই প্রশ্ন আসুক না কেন তুমি পারবা। সো চলো সেটা একটু দেখে নেই ভাইয়া, সেটা একটু দেখে নেই। দেখেন এই এই প্রশ্নটা দেখলেই আপনাদের এই কনসেপ্টটা একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন এখানে কি বলা আছে, ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু। সো ত্রিভুজের তো 3টা শীর্ষবিন্দুই থাকে। সো আমাদের এখানে মান দেওয়া আছে ভাইয়া -1, -2, আবার 2, 5 এবং 3, 10 হলে ক্ষেত্রফল কত। এখন একটু আগেই আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় শর্টকাট ট্রিক শিখছিলাম, সেটা হচ্ছে শূন্যকরণ পদ্ধতি বা ঢিসুম পদ্ধতি বলে থাকি। ওইটাতে কি ছিল, আগে থেকে 0 0 যে কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থা ছিল, ত্রিভুজের 3টা স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে যে কোনো একটা 0 0 ছিল। বাট এখন দেখো, এখন কোথাও কিন্তু 0 0 নাই। এখন 0 0 না থাকলে আমি ভাইয়া তোমাদেরকে কি টেকনিক শিখাইছি, যে জোর করে শূন্য বানাই নিব, জোর করে শূন্য বানাই নিব। এখন কিভাবে সেটা বানাবো সেটা একটু ভালো মতো খেয়াল করো। এই টপিকটা যদি বুঝতে পারো, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল থেকে যেমন ভাবেই ঘুরাই পেঁচায় আসুক না কেন তুমি ইনশাল্লাহ পারবা। তো দেখেন আমরা জোর করে শূন্য বানানোর ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, প্রথমটাকেই জোর করে শূন্য বানাবো। তাহলে দেখেন এখানে আছে -1, এখানে আছে -2, এটাকে যদি জোর করে শূন্য বানাতে চাই, তাহলে আমাদেরকে কি ভাইয়া, এটাকে 0 0 বানাইলাম। কেমনে বানাবো, তাহলে এটাকে আমরা 1 যোগ করছি, এখানে আমরা 2 যোগ করছি। যেহেতু আমরা এখানে 1 যোগ এবং এখানে 2 যোগ করে আমরা 0 0 বানাইছি, তাহলে সবগুলোকে আমরা 1 যোগ 2 যোগ 1 যোগ 2 যোগ করে ফেলবো। ভুজকে আমরা 1 দ্বারা যোগ করব, কোটিকে আমরা 2 দ্বারা যোগ করব। ভুজকে আমরা 1 দ্বারা যোগ করব, কোটিকে আমরা 2 দ্বারা যোগ করব। তাহলে দেখেন এখানে যদি আমরা 1 যোগ করি, এখানে আমরা 2 যোগ করব, এখানে আমরা 1 যোগ করব, এখানে আমরা 2 যোগ করব, তাহলে সবগুলো ব্যালেন্স। তোমাকে ব্যালেন্স করতে হবে তো, তাই না? তোমাকে অবশ্যই জাস্ট একটাকেই আমরা ধরে নিলাম, একটাকেই ধরে নিলাম ভাই, একটাকেই শূন্য করে নিলাম, এমন না। একটাকে যদি তুমি শূন্য করো, যেটা প্লাস মাইনাস করে তোমাকে শূন্য করবা, বাকি সবগুলোকে ওই প্লাস মাইনাসটা করে দিতে হবে, বাকি সবগুলোকেই ওই প্লাস মাইনাসটা করে দিতে হবে। তাহলে দেখেন এখানে যদি আমরা প্লাস করি 1, তাহলে আমাদের কত হবে 3, আর এখানে হবে 5, 6, 7, তাহলে এটা নতুন স্থানাঙ্ক পাইলাম। আবার এখানে দেখেন আমাদের 4 আসবে, এখানে আমাদের 12 আসবে, সো এটা পাইলাম। এখন দেখেন এই যে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো একটা আমাদের 0 0 চলে আসছে, স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো একটা ভাইয়া কি আমাদের 0 0 চলে আসতেছে, স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো একটা 0 0। সো আমরা একটু এখন ক্ষেত্রফল বের করব শূন্যকরণ পদ্ধতি বা ঢিসুম পদ্ধতিতে। তাহলে ভাইয়া টেকনিক কি শিখেছিলাম, যে ভাইয়া দূরে ইনটু দূরে, তাহলে দূরে ইনটু দূরে, এখানে কারা কারা দূরে আছে দেখো, 12 × 3, 12 × 3, দূরে ইনটু দূরে, মাইনাস কাছে ইনটু কাছে, তাহলে 7 × 4, 7 × 4, কাছে ইনটু কাছে, ডিভাইডেড বাই 2 আর মডুলাস হবে। তার মানে দেখেন 3 2 6, 3 × 3 36, মাইনাস আমাদের কত চলে আসতেছে ভাই, 28, 28 ডিভাইডেড বাই 2। তাহলে দেখেন এখানে কত আসতেছে ভাই, 6 7 8, 8 8 ডিভাইডেড বাই 2, তার মানে 4 চলে আসবে, 4 বর্গ একক, 4 বর্গ একক।
4 বর্গ একক। সো 4 বর্গ একক কোথায় আছে দেখেন ফ্যান্টাস্টিক ভাবে সি নাম্বারটা রাইট আনসার দেখছেন। সো আমার একটা প্রশ্ন ভাই আগে থেকে শূন্য শূন্য থাকলে হবে, আর যদি আগে থেকে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটার মধ্যে যে কোনো একটা শূন্য শূন্য না থাকে তাহলে আমরা শূন্য বানাই নিব, জোর করে বানাই নিব। এই যে জোর করে বানাই নিলাম, এই জন্য এটাকে ঢিসুম পদ্ধতি বলা হয়, যে জোর করে মাইরা ওরে হটাই দিছি, ঠিক আছে। এই জন্য এটাকে ঢিসুম পদ্ধতি বলা হয়। এজন্য এটাকে কি ভাইয়া ঢিসুম পদ্ধতি বলা হয়। সো ঢিসুম পদ্ধতিতে শূন্যকরণ যদি করার প্রয়োজনই হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমরা খেয়াল করবা প্রথম থেকেই শূন্য বানাই দিবে। এখন প্লাস করতে হইতে পারে, মাইনাসও করতে হইতে পারে। ওকে, সো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। তাহলে কি করবো ভাইয়া পরবর্তীতে, আর পরবর্তীতে চলে যাই। দেখো পরবর্তীতে আমাদের এটাই আজকের ক্লাসের আমাদের লাস্ট প্রশ্ন। সো দেখি সবার আগে কি অ্যান্সার করতে পারি। আজকের ক্লাসের এটাই হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন। তো দেখেন এখানে কি বলা আছে, ওয়াই অক্ষের সাপেক্ষে আমাদের হচ্ছে -3 এবং কমা -2 এর প্রতিবিম্বর স্থানাঙ্ক, এটা প্রতিবিম্ব হবে, বিম্ব হবে, টাইপিং মিস্টেক করছে। তো প্রতিবিম্বর স্থানাঙ্ক। সো প্রতিবিম্ব কনসেপ্টটা দেখেন, প্রতিবিম্ব কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবিম্ব জাতীয় বিশ্ববিদ্যালয় এরকম প্রতিবিম্ব থেকে প্রশ্ন আসতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয় এরকম প্রতিবিম্ব থেকে ভাইয়া প্রশ্ন আসতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এরকম প্রতিবিম্ব থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, সো প্রতিবিম্ব দেখেন আমাদের যদি এক্স অক্ষের সাপেক্ষে বের করতে বলে, এক্স অক্ষের সাপেক্ষে বের করতে বলতে পারে, আবার ওয়াই অক্ষের সাপেক্ষে বের করতে বলতে পারে, আবার মূল বিন্দু সাপেক্ষে বের করতে বলতে পারে। মূল বিন্দু মানে কি রে? মূল বিন্দু মানে হচ্ছে 00 পয়েন্ট, 00 পয়েন্টের সাপেক্ষে বের করতে পারে। এই তিনটা জিনিস তোমাকে একটু কষ্ট করে জানতে হবে। এই তিনটা জিনিস তুমি যদি জানো তাহলে ইনশাল্লাহ আর ঝামেলা থাকবে না। এখন দেখো সরল রেখায় আমি তোমাদেরকে একটা মহা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করছিলাম, যে তুমি যখনই দেখবা অক্ষ তখনই তোমার মাথা থেকে আসতে হবে বিপরীত কনসেপ্ট। যখনই দেখবা অক্ষ তখনই তোমার মাথা থেকে আসতে হবে বিপরীত কনসেপ্ট। দেখেন এখানে আমরা অক্ষ পাওয়া গেছি। অক্ষ থাকলেই মুন্না ভাইয়ার স্পেশাল ট্রিক্স কি বলছিলাম, যে ভাইয়া বিপরীত, অক্ষ মানেই বিপরীত কনসেপ্টটা মাথায় রাখতে হবে। তাহলে অক্ষ মানে বিপরীত হলে দেখেন আমাদের যেই বিন্দুটার প্রতিবিম্ব বের করব আমরা, সেই বিন্দুটার স্থানাঙ্ক যদি হয় এক্স ওয়াই, সেই বিন্দুটার স্থানাঙ্ক যদি হয় এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই কে আমরা যদি এক্স এর সাপেক্ষে আমরা যদি কি করি, এক্স অক্ষের সাপেক্ষে যদি প্রতিবিম্ব বের করি তাহলে আমাদের কি হবে ভাই, এক্স অক্ষ মানে এক্স এর বিপরীত কি ওয়াই, তাহলে আমাদের ওয়াইটা নেগেটিভ হয়ে যাবে, ওয়াইটা নেগেটিভ হয়ে যাবে। আবার ওয়াই অক্ষের সাপেক্ষে ওয়াই এর বিপরীত কি ভাই, ওয়াই এর বিপরীত এক্স, তার মানে এক্স নেগেটিভ হয়ে যাবে, আবার ওয়াইটা পজিটিভই থাকবে। আবার যখন মূল বিন্দু বলবো, মূল বিন্দুর সাপেক্ষে ভাই কোনো চেঞ্জ হবে না, যেহেতু এখানে কোনো অক্ষ নাই, মূল বিন্দুর সাপেক্ষে, তার মানে জায়গা পরিবর্তন করে ফেলবে, অর্থাৎ ওয়াই এর জায়গায় আসবে এক্স, এক্স এর জায়গায় আসবে ওয়াই। ওকে, সো এই জিনিসটা তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। দেখো অনেক সহজ, কিন্তু তোমাদের মুন্না ভাইয়া অনেক একদম সহজভাবে উপস্থাপন করে দিচ্ছি, এর থেকে সহজভাবে আর করা যায় না আসলে, ঠিক আছে। একদম সহজভাবে একদম প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে শিখাচ্ছে কিন্তু। তাহলে দেখো এখানে আমাদের কি বলছে ভাই, ওয়াই অক্ষ, অক্ষ মানে বিপরীত, এর এতটুকু তোমাকে মাথায় আনতে হবে মুন্না ভাইয়ার স্পেশাল ট্রিক্স অ্যাপ্লাই করতে গেলে। তাহলে দেখেন ওয়াই অক্ষের সাপেক্ষে, যেহেতু ওয়াই অক্ষের কি ভাই এক্স, আমাদের ওয়াই এর বিপরীত কি এক্স, তাহলে এক্স নেগেটিভ হবে। তাহলে এক্স যদি নেগেটিভ হয়, এটা তো আগে থেকেই নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ নেগেটিভ কি হবে ভাইয়া, নেগেটিভ নেগেটিভ প্লাস হয়ে যাবে, নেগেটিভ নেগেটিভ কি হবে ভাইয়া, প্লাস হয়ে যাবে। তার মানে 3, আর এখানে যা আছে তাই থাকবে, 3 -2। 3 -2 কোথায় আছে, 3 -2 কোথায় আছে দেখেন, 3 আর 2, এই যে ভেলকিবাজি, প্রথম অপশনটাই তোমার ভেলকিবাজি দেওয়া আছে। তো প্রথম অপশনটাই তোমার ভেলকিবাজি দেওয়া আছে ভাই 3 2। সো ভুল করা যাবে না, আমাদের প্রথম অপশনটা রাইট অ্যান্সার হবে না কিন্তু। সো কোনটা রাইট অ্যান্সার, সবাই একটু উত্তর দেন দেখি ভাইয়া, কোনটা রাইট অ্যান্সার, সবাই একটু উত্তর দেওয়ার ট্রাই করি দেখি ভাইয়া, কোনটা রাইট অ্যান্সার হবে আমাদের, কোনটা রাইট অ্যান্সার হবে আমাদের 3 -2, অর্থাৎ ডি নাম্বারটা রাইট অ্যান্সার। দেখো একটা প্রশ্ন আসছে ভাই ওয়াই অক্ষের সাপেক্ষে, বাট আমি তোমাদেরকে পুরো প্রতিবিম্ব কনসেপ্টটাই ক্লিয়ার করে দিলাম, পুরো প্রতিবিম্ব কনসেপ্ট। আমি দেখো এমন ভাবেই ক্লাস নেই যে ভাই একটা প্রশ্ন যেমন ভাবে আসছে অলরেডি, ওই প্রশ্নটা আর কিভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে সেটাও কিন্তু তোমাদেরকে এই ক্লাসের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করাই দিই। দেখো এই প্রশ্নটা আর কয় ধরন ভাবে আসতে পারে, আরো 2 ধরন ভাবে আসতে পারে, সেটাও কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করাই দিছি। এভাবেই তোমাকে পড়াশোনা চালাই যেতে হবে একদম শুরু থেকেই, তাহলে তোমার এডমিশন টেস্টটা তোমার কাছে অনেক সহজ মনে হবে। আর তুমি যদি অগোছালো ভাবে প্রিপারেশন নিতে থাকো তাহলে তোমার এডমিশন টেস্টটা তোমার কাছে অনেক কঠিন মনে হবে। বাট এটা কিন্তু আদৌ একটা কঠিন কাজ না, তোমার যদি রেগুলারিটি মেনটেন করে, তোমার যদি একদম সঠিক গাইডলাইন মেনটেন করে এবং সঠিক একটা দিক নির্দেশনায় সঠিক সেরা ক্লাসগুলো তুমি যদি পেতে পারো, তাহলে তোমার দেখবা এডমিশন লাইফটা আসলে অত বেশি হার্ড না। জাস্ট খালি তোমাকে পড়তে হবে, যা পড়তে আমরা বলবো তোমাকে এবং যা শিখাবো সেটা বাসায় সুন্দর মতো অ্যাপ্লাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং যা যা পড়তে বলবো সেটা ওই অনুযায়ী পড়তে হবে, ঠিক আছে। সো দেখো আজকে আমরা খুব সুন্দরভাবে একদম সুন্দর একটা ক্লাস তোমাদেরকে উপহার দেওয়ার ট্রাই করলাম। সবাই একটু বলেন দেখি ক্লাসটা কেমন লাগলো, সবাই একটু বলেন দেখি আপনাদের ক্লাসটা কেমন লাগলো। একদম খুব সুন্দরভাবে দেখো অনেক কয়টা কনসেপ্ট শিখছে কিন্তু সরলরেখা থেকে, যেগুলো ভর্তি পরীক্ষায় আসার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ।
যেগুলো ভর্তি পরীক্ষায় আসার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, সেই সকল টপিক কিন্তু আমরা শিখে ফেলছি। যারা ক্লাসে দেরি করে আসছেন, ক্লাস কিন্তু সবসময় রেকর্ডেড থাকে, আমাদের লাইভটা শেষ করার পরে রেকর্ডেড থাকবে। তো যারা দেরি করে আসছেন তারা অবশ্যই অবশ্যই শুরুতে যতটুকু করাইছি ততটুকু তোমরা তোমাদের সুবিধা মতো সময়ে করে ফেলবা। সকল ক্লাস কিন্তু আমাদের রেকর্ডেড থাকে। তো তোমরা অবশ্যই অবশ্যই কি করবা, তোমাদের সুবিধা মতো এই ক্লাসগুলো করে ফেলবা ভাই। ফ্রিতে একদম সেরা ক্লাসগুলো তোমরা পাচ্ছ। তোমরা ধারাবাহিকভাবে কয়েকটা ক্লাস করলেই বুঝতে পারবো যে আমরা ফ্রিতে কিরকম কন্টেন্ট দিচ্ছি তোমাদেরকে, দেখবা। ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই যারা দেরিতে আসছো ক্লাসগুলো করে ফেলবা। আলটিমেটলি তোমার কমফোর্টেবল সময় অনুযায়ী তোমরা যতটুকু মিস করছো ততটুকু করে ফেলবা। অনেক সুন্দরভাবে দেখো প্রত্যেকটা প্রশ্ন, আমি যদি তোমাদেরকে প্রথম থেকে দেখাই, দেখো প্রত্যেকটা প্রশ্ন দেখছো, প্রত্যেকটা প্রশ্ন একদম চুলছেরা বিশ্লেষণ করে। একটা প্রশ্ন কত রকম ভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে, কত রকম ভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে, প্রত্যেকটা কনসেপ্ট আমরা একদম এ টু জেড দেখছি। কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট আমরা দেখো এ টু জেড দেখছি। প্রত্যেকটা কনসেপ্ট, একটা প্রশ্ন দেখো কিভাবে আসতে পারে না আসতে পারে, প্রত্যেকটা প্রশ্নই চুলছেরা বিশ্লেষণ করছি। ঠিক আছে? তো তুমি যদি এভাবে পড়তে পারো ভাই, শুরু থেকেই এভাবে যদি পড়তে পারো, তাহলে তোমার আর ইনশাল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একটা সিট নিশ্চিত করা তোমাদের কেউ ঠেকাইতে পারবে না। তোমাদের কেউ ঠেকাইতে পারবে না। ওকে? তোমাদের কেউ ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ। ওকে? সো আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই। যারা দেরি করে আসছিলে অবশ্যই অবশ্যই ক্লাসটা দেখে ফেলবা। ওকে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আরো একটা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।